ইন্সপিরেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে আলোচনা করেছি। ফিজিক্সের এটি প্রথম চ্যাপ্টার এবং ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পরীক্ষায় দেখতে পাই, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমি এই ভিডিওতে সেই সমস্ত ইনফরমেশন ইনক্লুড করেছি যা একটা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টার থেকে এসে থাকে সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষায়। এখান থেকে এই ইনফরমেশনগুলো থেকেই তোমরা প্রশ্ন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। ওকে, তো ভালো করে ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের সাথে যত সম্ভব শেয়ার করো। ইন্সপিরেশন চ্যানেল তোমাদের জন্য অনেক দারুণ দারুণ ভিডিও নিয়ে আসছে এর পরবর্তীতে। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই শুধুমাত্র একটাই কাজ তোমাদেরকে করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো শুরু করব ইউনিট অ্যান্ড মেজারমেন্টের সমস্ত ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। দেখো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশি। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? বলা হচ্ছে, বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে যে যাহা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো জিনিসকে আমরা কি বলে থাকি? ফিজিক্যাল কোয়ান্টিটি, বা বাংলায় বলি আমরা রাশি। পরিমাপযোগ্য যে কোনো জিনিস, যেরকম ধরে নাও দৈর্ঘ্য, ভর, যেরকম ধরে নাও গতিবেগ, যেরকম ধরে নাও আলোর তীব্রতা, যেরকম ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড, যেরকম ধরে নাও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেরকম ধরে নাও সাউন্ড এনার্জি, যা কিছুই হোক না কেন এই সবগুলোকে আমরা পরিমাপ করতে পারি। তাই এদের বলা হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশি। এই রাশি তিন প্রকার: ফান্ডামেন্টাল, সাপ্লিমেন্টারি এবং ডিরাইভড। তিন ধরনের কিন্তু রাশি রয়েছে। বাংলায় কি বলবো? বাংলায় বলবো মৌলিক। ওকে, এটা হচ্ছে যে তোমার সাপ্লিমেন্টারি এবং এটা হচ্ছে যে লব্ধ। ক্লিয়ার? এবার আসি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো বা কোন রাশিগুলোকে আমরা ফান্ডামেন্টাল বলছি। ফান্ডামেন্টাল কথাটার মানে হচ্ছে মৌলিক। মৌলিক মানে কি বোঝায়? যে যা থেকে বাকি কিছু তৈরি হয়। তো আমরা দেখবো যে টোটাল 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। কে কে? প্রথমে আসি দৈর্ঘ্য বা লেংথ, মাস বা ভর, টাইম বা সময়, কারেন্ট বা তড়িৎ প্রবাহ, টেম্পারেচার বা উষ্ণতা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাকে বাংলায় বলি আমরা পদার্থের পরিমাণ, এবং লুমিনাস ইন্টেন্সিটি বা আলোর তীব্রতা। ক্লিয়ার? তো এই 7টা হচ্ছে যে মৌলিক একক। দুটো রয়েছে যারা সাপ্লিমেন্টারি। দুটো কে কে? নাম্বার 1 প্লেন অ্যাঙ্গেল এবং নাম্বার 2 সলিড অ্যাঙ্গেল। ওকে, প্লেন অ্যাঙ্গেল বা সাধারণ কোণ এবং সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। ওকে, এই 7 এবং এই 2, এই টোটাল 9টা বাদ দিলে বাকি যা যা মেজারেবল কোয়ান্টিটি রয়েছে সবগুলোই এই ডিরাইভড এর দলে পড়ে বা লব্ধ এককের দলে পড়ে। বোঝাতে পারলাম যে কোয়ান্টিটি কি জিনিস এবং প্রত্যেকটা কোয়ান্টিটি কোনটা কোনটা কোন ভাগে পড়ে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাই শুধুমাত্র এই 7টা মনে রাখলেই হবে এবং এই দুটোকে মনে রাখতে হবে, বাকি সব হচ্ছে কোথায়? ডিরাইভডে। তো ডিরাইভড নিয়ে আমি পরে আসছি। প্রথমে এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তাদের একক এবং মাত্রা, ডাইমেনশন দেখে নিই। ওকে, দেখো প্রথমে আসি দৈর্ঘ্যের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে এসআই একক কি? মিটার। তবে মিটার ছাড়াও কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যেমন সিজিএস আমরা সেন্টিমিটার ইউজ করি, ইভেন মাইলও হতে পারে। তো দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক রয়েছে, তার মধ্যে এসআই সিস্টেমের যে এককগুলো সেগুলোই আমি আপাতত বলছি। ওকে, তো এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক কি? মিটার। আর যদি মাত্রা বা ডাইমেনশন দেখি বা ওটাকে যে হিসাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্যাপিটাল এল। আর যে কোনো মাত্রা যখন আমরা লিখি, এই মাত্রা বিশেষত কি কাজে লাগে? মাত্রা অনেক কাজে লাগে। যেরকম হচ্ছে যে একক জানার জন্য কোনো একটা রাশির তোমার মাত্রীয় বিশ্লেষণ করে সেখান থেকে আমরা অনেক ধারণা পাই। যাই হোক, সেইগুলোতে না গিয়ে জাস্ট ডাইমেনশন বা মাত্রাগুলো বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি লেংথের ক্ষেত্রে ক্যাপিটাল এল, মাস বা ভরের
যার এসআই একক কি কেজি। ওকে, কেজি, তবে গ্রামও হতে পারে বা আরো অনেক কিছু হতে পারে, সেগুলো নিয়ে পরে ডিসকাস করছি, কেজি। এবং যার ডাইমেনশন হচ্ছে এম বা ক্যাপিটাল এম, মাস থেকেই দেখো এম কথাটা এসেছে। যাই হোক, টাইম বা সময়, সময়ের ক্ষেত্রে কি সেকেন্ড হচ্ছে একক, টাইমের ক্ষেত্রে সব পদ্ধতিতেই আমরা দেখতে পাবো যে টাইমকে আমরা সেকেন্ড হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, এবং তার মাত্রা যেটা কি ক্যাপিটাল টি, যেটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু রয়েছে। ওকে, টাইম থেকেই কিন্তু ক্যাপিটাল টি এসেছে। ওকে, এরপরে আসি কারেন্ট বা তড়িৎ প্রবাহ। কারেন্ট বা তড়িৎ প্রবাহের যে একক সেটা কি অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এটার এককের নামকরণ করা হয়েছে। ওকে, অ্যাম্পিয়ার, সেখান থেকে এর ডাইমেনশনটাকেও রাখা হয়েছে ক্যাপিটাল এ। ওকে, ক্যাপিটাল এ এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু। টেম্পারেচার বা উষ্ণতা। ওকে, দেখো টেম্পারেচারের অনেক আমরা একক দেখতে পাই, যেরকম ধরে নাও ডিগ্রি সেন্টিগ্রেড, যেরকম ধরে নাও ডিগ্রি ফারেনহাইট, যেরকম ধরে নাও কেলভিন। এই কেলভিনটা হচ্ছে এসআই একক। টেম্পারেচারের সাধারণত সিজিএস একক হয় না, ঠিক আছে? তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট বা আরো রয়েছে র্যাঙ্কিন রয়েছে, এইগুলো হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইউনিট। ওকে, তো সেগুলো নিয়ে আমি ডিটেইলে ডিসকাশন করব এই ভিডিওতে। একে একে আমরা এগোই। টেম্পারেচারের ক্ষেত্রে এসআই একক হচ্ছে কেলভিন। মাত্রাকে আমরা ক্যাপিটাল কে দিয়েও ডিনোট করতে পারি, অথবা অনেক জায়গাতে থিটা দিয়ে ডিনোট করা হয়। থিটা এই গ্রিক লেটারটা দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে কি পদার্থের পরিমাপ। এইটা এবং মাস কিন্তু একই জিনিস নয়, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ওকে, মাসকেও দেখে মনে হতে পারে যে এটা পদার্থের পরিমাণ, কিন্তু এইটা হচ্ছে পদার্থের সংখ্যাগত কণার পরিমাণ। পদার্থের সংখ্যাগত কণার পরিমাণ এই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দিয়ে বলা হয় পদার্থের পরিমাণ। মানে একটা বড় সাবস্টেন্সের মধ্যে কতগুলো কণা আছে বা কতগুলো আয়ন আছে, এই ধরনের ম্যাটারগুলো মেজারমেন্ট করার জন্য একটা এককের ধারণা নিয়ে আসা হয়েছে, যেটা আমরা অ্যাভোগাড্রো নাম্বার থেকে ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে মোল। ওকে, যেটার ইউনিট কি মোল। এবং এটাকে আমরা ডাইমেনশন হিসেবে যেভাবে রিপ্রেজেন্ট করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এম ও এল। ওকে, চলো এবার আসি লুমিনাস ইন্টেন্সিটি। এটা আলোর সাথে সম্পর্কিত, আলোর তীব্রতা, যার একক হচ্ছে ক্যান্ডেলা। এবং মাত্রা আমি দেখতে পাবো সিডি। ওকে, ছোট হাতে সি এবং ছোট হাতে ডি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এবার আসি, এইগুলো গেল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তাদের একক মাত্রা। ওকে, আচ্ছা এরপরে আসি কিছু সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। ভালো করে মনে রাখতে হবে, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আছে দুটো। একটা হচ্ছে সাধারণ কোণ, যেরকম কোণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ওকে, আমরা জানি যে কোণের ক্ষেত্রে ইউনিট কি হয়, আমরা এরকম একটা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি ডিগ্রি, যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, তবে ডিগ্রি ছাড়া যদি কোণের একক পরীক্ষায় জানা হয়, তাহলে আমরা এসআই এককটা বলবো, যেটা হচ্ছে কি রেডিয়ান, যেটাকে আমরা আর এ ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, অনেকে হয়তো ভাবতে পারো ঘনকোণটা কি। দেখো আমরা নর্মাল কোণ এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে নর্মাল কোণ। ওকে, নর্মাল কোণ এইটা। এবার ঘনকোণ আমরা কিভাবে পেতে পারি, একটা 3D শেপের কথা ভাবো, এটা ধরো একটা গোলক। ওকে, গোলকের কোনো একটা পোর্শনের কথা ভাবো, সেই পোর্শনটা যে কোণ করে আছে, যে কোণ করে আছে সেই কোণটাকে আমরা ঘনকোণ বলছি। ওকে, যাই হোক ডেফিনেশনে গিয়ে লাভ নেই, তোমাদের শুধু পরীক্ষায় আসবে যে ঘনকোণের একক কি। মনে রাখতে হবে ঘনকোণের একক হচ্ছে স্টে রেডিয়ান। ওকে, স্টে রেডিয়ান। ক্লিয়ার হয়েছে? এবার আসি এই দুটোর মাত্রা। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, প্লেন অ্যাঙ্গেল বেসিক্যালি মনে রাখতে হবে, যেখানেই আমরা অ্যাঙ্গেল জিনিসটা দেখতে পাবো আমরা বলবো সেটা হচ্ছে ডাইমেনশন লেস কোয়ান্টিটি বা মাত্রাহীন রাশি। কেন? কারণ যে কোনো কোণ বেসিক্যালি দুটো দৈর্ঘ্যের অনুপাত বোঝায়। যেরকম ধরে নাও এই কোণটা যদি থিটা হয়, এটা একটা বৃত্তের অংশ, এটা হচ্ছে বৃত্তচাপ এস এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। আমরা হয়তো অনেকেই জেনে আছি যে থিটা ইকুয়ালস টু এস বাই আর বোঝায় চাপ বাই তোমার ব্যাসার্ধ, যেখানে চাপও একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে আর ব্যাসার্ধও একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তাই দুটো দৈর্ঘ্যের অনুপাত হওয়ায় প্লেন অ্যাঙ্গেলও মাত্রাহীন, সলিড অ্যাঙ্গেলও মাত্রাহীন। ওকে, এই দুটোকে সেই কারণেই যেহেতু মাত্রাহীন কিন্তু ফান্ডামেন্টাল, তাই এগুলোকে আলাদা করে আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির দলে ফেলে দিয়েছি। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা এবার দেখো,
এই ফান্ডামেন্টাল এবং সাপ্লিমেন্টারি এই যে কোয়ান্টিটিগুলো রয়েছে এইগুলোকে ইউজ করেই ডিরাইভড প্রায় লক্ষ লক্ষ একক তৈরি করা হয়েছে। ফিজিক্সে প্রচুর একক, প্রচুর কোয়ান্টিটি রয়েছে যেগুলো এই পার্টিকুলার এই 9টা থেকেই কিন্তু তৈরি হয়েছে। তো সেইগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে পড়বো, আমরা মাত্রা পড়বো, আমরা একক পড়বো এক এক করে। খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় ওই জায়গাটি থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা এবার ডিরাইভড কোয়ান্টিটিতে যাই। এরপরে আমরা একে একে ডিরাইভড কোয়ান্টিটি গুলো নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, তো ছকে ছকে জিনিসটাকে বুঝতে হবে। ওকে, তো প্রথম আমি যে 3টে কোয়ান্টিটির কথা বলবো, আমি ঠিক যেভাবে বোঝাচ্ছি জিনিসটাকে তোমাদেরকে কিন্তু সেইভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে। দেখো, প্রথম যার কথা বলবো সেটা ডিরাইভড নয়, সেটা বেসিক্যালি ফান্ডামেন্টাল। একটু আগেই বললাম যার কথা, সেটা হচ্ছে লেন্থ। ওকে, লেন্থের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল এবং ইউনিট হচ্ছে মিটার এসআই তে। ওকে, এবার আমরা এই লেন্থের সাথে রিলেটেড আরো বেশ কিছু ডিরাইভড কোয়ান্টিটি জেনে নিই। যেমন লেন্থের সাথে রিলেটেড আছে এরিয়া। ওকে, এরিয়া বা ক্ষেত্রফল। ওকে, এবার আরো একটা রয়েছে, সেটা হচ্ছে ভলিউম বা আয়তন। ওকে, তো এই দুটোর ইউনিট এবং ডাইমেনশন পড়ে নিই। প্রথমে আসি এরিয়া। তো মনে রাখবে যে তুমি যে কোনো এরিয়ার ফর্মুলা দেখে নাও। ধরে নাও তোমরা ছোটবেলা থেকেই করে আসছো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো, দৈর্ঘ্যও একটা লেন্থকে বোঝায়, প্রস্থও একটা লেন্থকে বোঝায়। তাই এরিয়ার যে ইউনিট সেটা হবে কি? দুটো লেন্থের গুণফল। ওকে, তোমরা যে কোনো এক্সাম্পল নিয়ে নাও, সেটা স্কোয়ার হোক, সেটা সার্কেল হোক, সবকিছুই বেসিক্যালি দুটো লেন্থের গুণফল কিন্তু বোঝাচ্ছে। তাই এরিয়ার যে ডাইমেনশন সেটা হবে দুটো লেন্থের গুণফল, মানে এল স্কোয়ার, এবং ইউনিট হবে মিটার স্কোয়ার। ওকে, এবার আসি ভলিউম। তোমরা যে কোনো ভলিউমের ফর্মুলা নিয়ে নাও, যা যা রয়েছে, যেরকম ধরে নাও কিউবের ভলিউম, কিউব বা ঘনকের ভলিউম, তোমরা দেখতে পাবে এ কিউব, মানে 3টে লেন্থের গুণফল। ওকে, তো যেখানে ভলিউম দেখতে পাবে সেটা হচ্ছে 3টে লেন্থের গুণফল। আমরা ইউনিট দেখতে পাবো মিটার কিউব এবং ডাইমেনশন দেখতে পাবো এল কিউব। তো আশা করি এই 3টেকে রিলেট করে তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবে। এবার লেন্থের সাথে রিলেটেড এইরকমই আরো 3টে ইউনিট আমরা জেনে নেব। কি কি? তো আবার সেই লেন্থ হিসেবেই আসছে, ঠিক এইভাবেই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করলে আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারি। লেন্থেই আসছি। এবার দেখো, আমরা এই লেন্থের সাথেই বলতে পারি যে দুটো কোয়ান্টিটি রয়েছে, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স। বাংলায় বলা হয়, ডিস্টেন্সের বাংলা হচ্ছে দূরত্ব এবং ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে কি? সরণ। ভালো করে বুঝতে হবে, এই যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, এটা বেসিক্যালি কোনো একটা বস্তু কতটা দূরত্বে গেছে বা কতটা তার মধ্যে অবস্থানের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু ডিনোট করে। আমরা গতি চ্যাপ্টারে এগুলো নিয়ে ডিটেলে জানবো, এখানে ডিটেলে জানার দরকার নেই। জাস্ট তোমরা ভাবো একটা গাড়ি এখান থেকে কিছু দূর গেছে, তার মানে কিছু একটা দূরত্ব গেছে বা কিছু একটা দৈর্ঘ্য গেছে। ওকে, তাই এই ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স দুটোই বেসিক্যালি দৈর্ঘ্য বা লেন্থকে বোঝাচ্ছে। তাই দুজনেরই ইউনিট হচ্ছে মিটার এসআইতে, এবং লেন্থ তোমার যে ডাইমেনশন বা মাত্রা হবে সেটা হচ্ছে এল। শুধু এই দুজনের মধ্যে পার্থক্য কি? একজন হচ্ছে স্কেলার এবং একজন হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? এবারে দেখো, এই ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের সাথে রিলেটেড বা এই লেন্থের সাথে রিলেটেড দুজন ব্যক্তি রয়েছে। একজনের নাম হচ্ছে ভেলোসিটি। ওকে, ভেলোসিটির সাথেই আরো একজন রয়েছে, সে হচ্ছে স্পিড। ওকে, দুটোই একই রকম, তাও আমি এখানে দুজনকে ডিসকাস করছি। ওকে, আরেকজন হচ্ছে কি? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ওকে, প্রথমে আসি ভেলোসিটি। ভেলোসিটি বলতে কি বোঝায়? যে কোনো একটা দূরত্ব আমি যাব, একক সময়ে যতটা দূরত্ব যাই সেটা কি আমরা বলছি কি? ভেলোসিটি বা গতিবেগ। তার মানে বেসিক্যালি কোনো একটা দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, তাই তো? তাহলে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় আমরা এখানে লিখতে পারি যে এল ডিভাইডেড বাই টি। ইউনিট হিসাবে কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড। স্পিডের ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো? মিটার পার সেকেন্ড। এবার ডাইমেনশনে আসি। ডাইমেনশন হবে তাহলে এল বাই টি। বাই টিটাকে আমরা লিখি টি টু দি পাওয়ার -1। তাহলে স্পিডের ক্ষেত্রেও হয়ে যাবে কি? এল টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এবার
এবার আসি অ্যাক্সিলারেশন বা ত্বরণের ক্ষেত্রে। ত্বরণ বলতে যেটা বুঝি কি, যে ভেলোসিটির পরিবর্তন সময়ের সাথে ভেলোসিটি বা গতিবেগের পরিবর্তন, ঠিক আছে? তার মানে ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তবে তোমরা এইভাবে মনে রাখতে পারো, ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম যেমন মনে রাখতে পারো, একই রকম ভাবে মনে রাখতে পারো ডিসপ্লেসমেন্ট বা লেংথ ডিভাইডেড বাই টাইম স্কোয়ার। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণের ইউনিট হয়ে যাচ্ছে লেংথ বাই টি স্কোয়ার বা টি টু দি পাওয়ার -2। ইউনিট কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার যদি পরীক্ষায় তোমাদেরকে প্রশ্ন দেয় যে বলো অভিকর্ষজ ত্বরণের একক কি, অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি, তাহলে এখানে একটা জিনিস তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত যে যেহেতু ত্বরণের একক বা মাত্রা হচ্ছে এইগুলো, তাহলে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রেও কিন্তু এই একই একক এবং একই মাত্রা কিন্তু হবে। ওকে, তো এইটা গেল একটা কিছু ডিরাইভড কোয়ান্টিটি, এরিয়া, ভলিউম, এবং এখানে আমরা ভেলোসিটি, স্পিড জানলাম, অ্যাক্সিলারেশন জানলাম, এবং ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের ক্ষেত্রে একক কি হয় সেগুলো কিন্তু আমরা জানলাম। এবার নেক্সট যার দিকে আমরা এগোবো সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক জায়গাতে ইউজ হয় এবং পরীক্ষাতেও প্রচুর কিন্তু প্রশ্ন আসে। সেটা কি? সেটা হচ্ছে ফোর্স বা বল। ওকে, ফোর্স বা বল ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফোর্সের ক্ষেত্রে আমরা যদি একটুখানি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের দিকে যাই, সেখানে রয়েছে যে ফোর্স ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। ওকে, ভর ইন্টু ত্বরণ, শুধু এইটুকু মনে রাখলেই আমরা ফোর্সের ক্ষেত্রেও মনে রাখতে পারবো। দেখো, মাস বা ভর এটা বেসিক্যালি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হবে, তাই তো? ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হবে। আর ত্বরণকে একটু আগেই দেখলাম, ত্বরণ কি বোঝায়? লেংথ ডিভাইডেড বাই টাইম স্কোয়ার বা এল টি টু দি পাওয়ার -2। তো দুটো পার্টে যদি আমি মনে রাখি, আমরা কিন্তু ফোর্সের মাত্রাটা ইজিলি মনে রাখতে পারবো। কিন্তু বারবার বলছি, এই ফোর্সের মাত্রা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন জায়গায় আমরা ডাইরেক্টলি এই ফোর্সের মাত্রাটা ইউজ করে দেবো, পরীক্ষাতেও আসে, এবং বিভিন্ন ডিরাইভড কোয়ান্টিটি তোমার ডাইমেনশন বা একক বলতে গিয়ে আমরা কিন্তু ফোর্সের মাত্রাটা বারবার ইউজ করব, তাই এটা মনে রাখতে হবে। এবার আসি ফোর্সের একক, বলের একক। বলের একক অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, আমরা এই হিসাবে যদি ভাবি তাহলে দেখো কেজি, ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি? ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ভরের হচ্ছে কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এটাকেই আমরা বলে থাকি কি? নিউটন। এটাকেই বলে থাকি নিউটন, ক্যাপিটাল এন দিয়ে যাকে চিহ্নিত করা হয়। ওকে, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানটায় যদি কেজির বদলে গ্রাম ইউজ করি আর এই মিটারের বদলে যদি সেন্টিমিটার ইউজ করি, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হয়ে যাবে সিজিএস একক, এবং ওটাকে আমরা বলে থাকি ডাইন। এইগুলো নিয়ে ডিটেলে আমরা বলের চ্যাপ্টারে আলোচনা করব, তাই এখানে আর আলোচনা করছি না। ওকে, এবার ফোর্স যখন বললাম, ফোর্সের সাথে রিলেটেড আরো তিনটে কোয়ান্টিটি রয়েছে, দে আর ভেরি ইম্পর্টেন্ট। তিনটে নয়, চারটে কোয়ান্টিটি। প্রথম যে কোয়ান্টিটিটার কথা বলবো তার নাম হচ্ছে প্রেসার। ওকে, তার নাম কি? প্রেসার। প্রেসার বেসিক্যালি বোঝায় বল বাই ক্ষেত্রফল, তাই তো? বল বাই ক্ষেত্রফল মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ওকে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাই তো? আচ্ছা, এবার তুমি বলো তো প্রেসারের ক্ষেত্রে ডাইমেনশন কি হবে? দেখো, তোমরা ইজিলি করতে পারছো। প্রেসারের ক্ষেত্রে কি হবে? ফোর্সের ক্ষেত্রে আমি মনে রাখতে বলেছি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এরিয়া। একটু আগে আমি এরিয়া করিয়েছি, এরিয়ার ক্ষেত্রে কি হয়? এল স্কোয়ার। দেখো, একটা এল কেটে যাবে, নিচে একটা এল থাকবে, তার মানে বেসিক্যালি ডাইমেনশন দাঁড়াচ্ছে এইটা। ওকে, এটা হয়ে যাচ্ছে আমার প্রেসারের তোমার একক, সরি ডাইমেনশন। এবারে আসি প্রেসারের একক। তুমি বুঝতেই পারছো, এটা থেকে যদি আমি বলি নিউটন পার এরিয়া মানে পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, প্রেসারের ক্ষেত্রে আরো বেশ কিছু একক হয়, সেগুলো নিয়ে আমি বলে দিচ্ছি এক এক করে। প্রেসারের ইউনিট যেমন হয়ে থাকে পাস্কাল। ওকে, পাস্কাল, যেটা বেসিক্যালি নিউটন পার মিটার স্কোয়ারের সাথে ইকুয়াল। নিউটন পার মিটার স্কোয়ারকেই বলছি আমরা কি? পাস্কাল। এছাড়াও আরো বেশ কিছু একক দেখতে পাই, যেরকম ধরে নাও অ্যাটমসফিয়ারিক প্রেসারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মিলিমিটার এইচজি। অ্যাটমসফিয়ারিক প্রেসারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মিলিমিটার এইচজি, যেমন পারদস্তম্ভের চাপ। ওকে, ধরে নাও অনেক সময় বলা হয় যে তোমার 37
তোমার মিলিমিটার পারস্তম্ভের চাপ। ওকে, তো মিলিমিটার পারস্তম্ভের চাপ দিয়েও কিন্তু আমরা তোমার প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার মেপে থাকি। প্রেসারের আরেকটা একক রয়েছে কি বার, প্রেসারের আরেকটি একক রয়েছে কি বার। ওকে, প্রেসারের আরো একটা একক রয়েছে যেমন টর। এই ধরনের এককগুলো আমরা প্রেসার বা চাপের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি। যাই হোক, তো আমরা ফোর্সের সাথে রিলেটেড প্রেসার পেলাম, তার ডাইমেনশন এবং তার এককগুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এটা গেল একটা। ফোর্সের সাথে রিলেটেড আরো তিনটি আমি আলোচনা করব। টোটাল 4টে বলেছিলাম, আরো 3টে আলোচনা করব। নাম্বার 1 আমি লিখে ফেলছি এখানে, একটা হচ্ছে ওয়ার্ক, তার সাথে রিলেটেড হচ্ছে এনার্জি, ওকে, এবং লাস্ট হচ্ছে যে পাওয়ার। এই 3টে আমি আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, প্রথমে আসি ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্কের চ্যাপ্টারে আমি ডিটেলে পড়াবো ওয়ার্ক কি জিনিস। শুধুমাত্র এইখানে এইটুকু মনে রাখতে হবে যে ওয়ার্ক W ইকুয়ালস টু হয়ে যায় বল গুণিত সরণ বা দৈর্ঘ্য বা লেংথ। ঠিক আছে, বল গুণিত সরণ। ওকে, বল গুণিত ডিসপ্লেসমেন্ট বলতে পারি। ওকে, ডিসপ্লেসমেন্ট এইভাবে আমরা ভাবতে পারি। তার মানে বেসিক্যালি বলের সাথে একটা দৈর্ঘ্যকে গুণ করতে হবে। ওকে, তো বলের সাথে একটা দৈর্ঘ্যকে যদি গুণ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে, বলের একক একটু আগেই দেখছিলাম নিউটন। ওকে, এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম মিটার। তো নিউটন মিটার হয়ে যাবে ওয়ার্ক বা কার্যের একক। ওকে, এবার দেখো এই নিউটন মিটারটাকেই আমরা বেসিক্যালি কি বলি, এই নিউটন মিটারটাকে আমরা বলে থাকি কি জুল। ওকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট নিউটন মিটার, এটা কি আমরা কি বলছি জুল। এবার একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সেটা কি, আচ্ছা তার আগে ওয়ার্কের মাত্রা বলে দিই। দেখো আমরা ফোর্সের মাত্রা জানি কি, ফোর্সের মাত্রা হয় mL (T⁻²). ওকে, তার সাথে ডিসপ্লেসমেন্ট গুণ অবস্থায় আছে, মানে লেংথ গুণ আছে, তাহলে এল গুণ করে দাও। তো সবে মিলে কি আসছে, সবে মিলে আসছে কি mL²T⁻²। এটা হয়ে যাবে তোমার ওয়ার্কের তোমার ডাইমেনশন বা মাত্রা। তাহলে দেখো ওয়ার্কের ডাইমেনশন বা মাত্রা দিলে খুব সিম্পল জিনিস, তোমাদেরকে মাথায় রাখতে হবে ফোর্সের মাত্রা, তার সাথে জাস্ট এল গুণ করে দাও। মানে যেখানে ফোর্সের ক্ষেত্রে একটা এল ছিল সেখানে দুটো এল করে দাও, mL²T⁻² হয়ে যাবে তোমার ওয়ার্কের ডাইমেনশন। ওকে, এবার ভালো করে জিনিসটা বুঝতে হবে যে ওয়ার্কের ইউনিট এবং ডাইমেনশন যা, এনার্জির ক্ষেত্রে ইউনিট এবং ডাইমেনশন কিন্তু সেম। ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, ওয়ার্কের ইউনিট এবং ডাইমেনশন যা, এনার্জিরও ইউনিট এবং ডাইমেনশন কিন্তু সেম। তার মানে ওয়ার্ক মনে রাখতে পারলে এনার্জিও আমরা মনে রাখতে পারবো। তো এনার্জির ক্ষেত্রেও ইউনিট হবে জুল, মাত্রা হবে এটা, এবং এনার্জির ক্ষেত্রে সিজিএস ইউনিট, ওয়ার্কের ক্ষেত্রে সিজিএস ইউনিট হয় আর্গ, এনার্জির ক্ষেত্রেও সিজিএস ইউনিট আমরা দেখতে পাবো আর্গ। ওকে, এবার আসি পাওয়ার বা ক্ষমতা যেটা। ওকে, এবার ক্ষমতা বেসিক্যালি মনে রাখবো কিভাবে, খুব সহজ। ক্ষমতা বলার আগে আমাদেরকে ওয়ার্কের কথা মনে করতে হবে, এবং ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম বা একক সময়ে যতটা কাজ হয় সেটাই হচ্ছে যে পাওয়ার বা ক্ষমতা। ওকে, তার মানে যেটা ওয়ার্কের ডাইমেনশন তাকে জাস্ট টি দিয়ে ডিভাইড করে দাও। তার মানে দেখো mL²T⁻² হয়, তাকে জাস্ট টি দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে mL²T⁻³ হলো mL²T⁻³ হয়ে যাবে পাওয়ারের ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে? এবার আসি এককে। দেখো একক হিসেবে আমরা কি বলতে পারি, ওয়ার্কের একক ডিভাইডেড বাই টাইমের একক। তো আমরা বলতেই পারি জুল পার সেকেন্ড। কি বলতে পারি, জুল পার সেকেন্ড। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, জুল পার সেকেন্ডকেই কিন্তু আমরা বলে থাকি কি ওয়াট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার বা ক্ষমতা। এবার এই যে সবকটা লেখা রয়েছে এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষায় প্রশ্ন দেয় এবং স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। কি সেই ফ্যাক্টটা, আমরা ফোর্সের একক এবং ডাইমেনশন দেখতে পেয়েছি এখানে। ওকে, এবার পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ, ধরে নাও সাপোজ গ্র্যাভিটেশনাল ফোর্স, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকশনাল ফোর্স, মানে বিভিন্ন ধরনের বলের নাম উল্লেখ করে বলা হয় এর একক এবং ডাইমেনশন কি। সেক্ষেত্রে অ্যান্সার এটাই হবে, বলের যা একক মাত্রা বাকি যে ধরনের ফোর্স গুলো আছে সবারই মাত্রা এবং সবারই একক কিন্তু সেম। এই একই কথা প্রযোজ্য এনার্জির ক্ষেত্রেও। ঠিক আছে, মানে এনার্জির যা মাত্রা বা ডাইমেনশন সেটা বেসিক্যালি ওয়ার্কের সাথে ইকুয়াল।
বিভিন্ন ধরনের এনার্জি, যেমন এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ইলেকট্রিক্যাল এনার্জি, সোলার এনার্জি, যেরকম ধরে নাও মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, বোঝা গেল, পোটেনশিয়াল এনার্জি, যা যা এনার্জি রয়েছে, যেখানেই তুমি দেখতে পাবে কোয়ান্টিটিটা বেসিক্যালি এনার্জিকে ডিনোট করছে, তুমি ধরে নেবে ওর ডাইমেনশন বা একক এনার্জির সাথে ইকুয়াল বা ওয়ার্কের সাথে কিন্তু ইকুয়াল। একই কথা পাওয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। মেকানিক্যাল পাওয়ার, পোটেনশিয়াল পাওয়ার, যেখানে যেখানে পাওয়ার দেখতে পাবে বা বোঝাচ্ছে ওটা পাওয়ার, সেখানে সেখানে আমরা বলবো যে ওয়ার্ক, সেখানে সেখানে আমরা বলবো যে তার ইউনিট এবং ডাইমেনশন কিন্তু এই পাওয়ারের সাথে ইকুয়াল হবে। ওকে, বোঝাতে পারলাম? বেশ, চলো এবার আমরা বেশ কিছু স্পেশাল কোয়ান্টিটি রয়েছে যেগুলো আমরা বেসিক্যালি আবারও পড়বো যখন আমরা গতিবিদ্যা পড়বো, ঠিক আছে? তবু আমি এখানে বলে দিচ্ছি বিকজ ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে ভেরি ইম্পর্টেন্ট এই বিশেষ এই যে স্পেশাল কোয়ান্টিটি গুলোর কথা বলবো, সেই জন্য কিন্তু মনে রাখতে হবে। প্রথম যার নাম করব সে হচ্ছে যে ইম্পালস। ওকে, ইম্পালস, ইম্পালস আমরা ফোর্সের চ্যাপ্টারে পড়বো ইম্পালস সম্পর্কে। ওকে, তারপরে যার নাম জানবো সে হচ্ছে মোমেন্টাম। বাংলাটা বললে অনেকেই হয়তো খুব সুন্দর রিলেট করতে পারে, মোমেন্টামের বাংলা হলো ভরবেগ। ওকে, ভরবেগ। প্রথমে আসি ইম্পালস সম্পর্কে। ইম্পালস বেসিক্যালি, ইম্পালস যেটা বোঝায় ফোর্সের সাথে টাইমের গুণফল, বোঝা গেল? ফোর্সের সাথে টাইমের গুণফল। সংজ্ঞাটা কিরকম, যে খুব কম সময়ে যদি খুব বড় অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে ওই ফোর্স এবং টাইমের গুণফলটাকে আমরা বলছি কি ইম্পালস। ওকে, ইম্পালস। এবার তোমরা আমাকে বলো যে তাহলে ইম্পালসের একক কি হবে? খুব সিম্পল, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট ফোর্সের একক নেব আর এই টাইমের একক নেব। ফোর্সের একক কি হয়? নিউটন। টাইমের একক কি হয়? সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড হয়ে যাবে তোমার ইম্পালসের একক। আচ্ছা, এবার আসি মাত্রাতে। মাত্রার ক্ষেত্রে কি করব? ফোর্সের মাত্রা, আমরা সবাই ফোর্সের মাত্রা মনে রেখে দিয়েছি mL/2। এর সাথে জাস্ট টাইমের মাত্রা গুণ করে দাও। তো দেখো তো এখানে t-2 আছে, মানে নিচে টি স্কোয়ার আছে, একটা টি দিয়ে যদি গুণ হয় তাহলে একটা টি কিন্তু কেটে উড়ে যাবে। তো উত্তর হয়ে যাবে mL/1 হয়ে যাবে মোমেন্ট, সরি, ইম্পালসের মাত্রা। ওকে, এরপর আসি মোমেন্টাম বা ভরবেগ। তো ভর এবং বেগের গুণফল আমরা মনে রাখতে পারি। তো ভর এবং বেগের গুণফল mv। তো বুঝতেই পারছি একক কি হবে, ভরের একক হয় কেজি এবং বেগের একক হয় মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে ভরবেগের একক। ওকে, এবারে আসি মাত্রাতে। মাত্রা কি হবে বলো তো? মাত্রা খুব সহজেই বুঝতে পারছো, ভরের মাত্রা মানে ক্যাপিটাল এম এবং তোমার বেগের মাত্রা দ্যাট ইজ L/-1। ওকে, তো এইটুকু আমরা মনে রাখতে পারছি। ইম্পালস এবং মোমেন্টাম দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, তাই কিন্তু বারবার আমি উল্লেখ করছি। ওকে, আচ্ছা, এরপর যে জায়গাটায় যাব, দে আর রিলেটেড টু, ভালো করে মনে রাখতে হবে, এরপরে যে জায়গাটায় যাব দে আর রিলেটেড টু ওয়েভ। ওকে, ওয়েভ বা তরঙ্গের সাথে সম্পর্কিত বেশ কিছু কোয়ান্টিটি আমরা পড়ব, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। কিরকম? যেরকম ধরে নাও একটা ওয়েভ বা তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি, একটা ওয়েভ বা তরঙ্গের ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই, যেমন হচ্ছে যে টাইম পিরিয়ড, যেমন হচ্ছে যে তোমার ওয়েভলেংথ, যেমন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, এদের যে তোমার একক বা ডাইমেনশন, সেগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আসি ওয়েভের ক্ষেত্রে ওয়েভলেংথ। তো ভালো করে বুঝতে হবে ওয়েভলেংথ, যেটাকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে চিহ্নিত করে থাকি। ওকে, ওয়েভলেংথের যে তোমার ওয়েভলেংথ যে জিনিসটা বোঝাচ্ছে, বেসিক্যালি ওয়েভলেংথ একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, একটা সার্টেন ডিস্টেন্সকে বোঝাচ্ছে। ওকে, তাই ওয়েভলেংথের একক হয়ে যাবে মিটার এবং মাত্রা হয়ে যাবে ক্যাপিটাল এল। ওকে, ওয়েভলেংথ গেল। এবার আসি তোমার অ্যাম্পলিটিউড ধরে নাও। ওকে, অ্যাম্পলিটিউড কি বোঝাচ্ছে? যে একটা তরঙ্গে একটা কণা ম্যাক্সিমাম যে ডিস্টেন্স ওঠে বা হাইয়েস্ট ডিস্টেন্স যতটা রিচ করে, দ্যাট ইজ অ্যাম্পলিটিউড। তাই অ্যাম্পলিটিউড বেসিক্যালি একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাই এটার ক্ষেত্রেও মিটার এবং এল হয়ে যাবে তোমার এর ডাইমেনশন। ওকে, এরপর আসি টাইম পিরিয়ড, ভেরি ইম্পর্টেন্ট। টাইম পিরিয়ড মানে কি বোঝায়? যে একটা সাইকেল কমপ্লিট করতে
যে টাইমটা লাগে দ্যাট ইজ নোন অ্যাজ টাইম পিরিয়ড অফ ওয়েভ। ওকে, তাহলে টাইম পিরিয়ড কি বলতে চাইছে, একটা সাইকেল কমপ্লিট করতে যতটা সময় প্রয়োজন হয়, তাই সময়ের কথা বলছে, তাই টাইম পিরিয়ড এবং টাইমের একক বেসিক্যালি সেম, দ্যাট ইজ সেকেন্ড। ওকে, এবং আমরা এটাকে ডাইমেনশন হিসাবে তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্যাপিটাল টি, টাইমেরই ডাইমেনশন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েভের ক্ষেত্রে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ। ওকে, ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ। তো মনে রাখবে যে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কি বোঝায়, যে এক সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হয় সেটাকে বলছি আমরা কি, ফ্রিকোয়েন্সি। যাই হোক, তো ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড। এইটুকু মনে রাখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সির ইউনিট তাহলে কি হবে, 1 বাই টাইম পিরিয়ড, এবং টাইম পিরিয়ডের ইউনিট কি দেখেছি, সেকেন্ড। তো আমরা ফ্রিকোয়েন্সির ইউনিট হিসাবে পার সেকেন্ড বলতে পারি, অথবা আর কি বলা হয়, যে এক সেকেন্ডে কতগুলো সাইকেল, তাই সাইকেলস পার সেকেন্ডও বলতে পারি, সাইকেলস পার সেকেন্ডও বলতে পারি, অথবা ফ্রিকোয়েন্সির সব থেকে ফেমাস ইউনিট যেটা রয়েছে দ্যাট ইজ হার্জ। বিজ্ঞানী হার্জের নাম অনুসারে আমরা কি রেখেছি, হার্জ নাম কিন্তু রেখেছি। ওকে, নেক্সট এবার ডাইমেনশনে আসি। আমি দেখতে পাচ্ছি 1 বাই টাইম পিরিয়ডের ডাইমেনশন, তার মানে দেখো 1 বাই ক্যাপিটাল টি, তাই ফ্রিকোয়েন্সির যে ডাইমেনশন হবে দ্যাট ইজ টি টু দি পাওয়ার -1। ওকে, তো মোটামুটি ওয়েভলেংথ, অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি যেগুলো বেসিক্যালি রিলেটেড টু ওয়েভ, সেগুলো কিন্তু আমরা করে ফেললাম। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে বেশ কিছু রোটেশনাল সিস্টেম, তার সাথে রিলেটেড বেশ কিছু কোয়ান্টিটি কিন্তু আমরা জানবো। দে আর অলসো ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে এই রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কি কি রয়েছে। ওকে, যেমন ধরো আমরা প্রথমেই পড়েছি এই ডিরাইভড কোয়ান্টিটি গুলো পড়তে গিয়ে আমরা তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণের কথা পড়েছি, আমরা পড়েছি ভেলোসিটি বা গতিবেগের কথা, আমরা পড়েছি ত্বরণের কথা। ওকে, তো একই রকম ব্যাপার আমরা রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে কোন একটা বস্তু ঘুরছে, ওকে, তার ক্ষেত্রেও আমরা কি কি পাবো, তার ক্ষেত্রেও আমরা ডিসপ্লেসমেন্ট পাবো, ওকে, আমরা ভেলোসিটি পাবো। ওকে, আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে যে তোমার ভেলোসিটি পাবো এবং অ্যাক্সিলারেশন পাবো। ওকে, অ্যাক্সিলারেশন পাবো। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এইখানে যে ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এখানে যেটা ভেলোসিটি পাবো দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এখানে যে অ্যাক্সিলারেশন পাবো দ্যাট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা, এখানেও আমরা ফোর্স পাবো দ্যাট ইজ অ্যাঙ্গুলার ফোর্স। এটাকেই আমরা বেসিক্যালি বলে থাকি টর্ক। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই টর্ক। ওকে, আর কি পেতে পারি, আমরা পাবো হচ্ছে এখানে আরো বেশ কিছু জিনিস, যেরকম ধরে নাও মোমেন্ট অফ ইনার্সিয়া, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, আর কি পাবো, আমরা দেখতে পাবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, যেমন ধরো লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা একটু আগে মোমেন্টাম বা ভরবেগ দেখছিলাম এমভি, এখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার সিস্টেম বা আমরা দেখতে পাচ্ছি যে রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে এইগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো একে একে আমি ধাপে ধাপে বলছি, তোমরা কিভাবে মনে রাখতে পারবে দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা দেখো মনে রাখতে পারবে ইজিলি। প্রথমে আসি ডিসপ্লেসমেন্ট। দেখো একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, যে কোনো একটা বস্তু সার্কুলার পাতে ঘুরছে। ওকে, কোনো একটা বস্তু ধরে নাও সার্কুলার পাতে ঘুরছে, তো সার্কুলার পাতে ঘুরলে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এই কোণটাকে বেসিক্যালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি একটা কোণকে ডিনোট করছে। ওকে, এবং সেই কোণের একক আমরা কি জানি, কোণের একক জানি আমরা রেডিয়ান। ওকে, রেডিয়ান। এবং আমি একটু আগেই বললাম যে যেখানেই কোণ দেখতে পাবে সেটা হয়ে যাবে কি, ডাইমেনশন লেস। ওকে, ডাইমেনশন লেস কোয়ান্টিটি কিন্তু এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার আসি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার তোমরা চিন্তা করো লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা যেটা করেছিলাম লিনিয়ার ভেলোসিটিকে জাস্ট টাইম দিয়ে ডিভাইড করেছি, আমরা পেয়ে গেছিলাম ভেলোসিটি। এখানেও তাই করব, আমরা দেখতে পাবো অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড
এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ওখানেও দেখো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট টাইম স্কোয়ার দিয়ে ডিভাইড করেছিলাম, তো এখানে হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড এবং রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে কিন্তু সহজে মনে রাখতে পারবো। বেশ, এইটাকে আমরা দেখেছি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডাইমেনশনলেস, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির কি হবে? তো যেহেতু লেংথ নেই এখানে ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি রয়েছে, তাই 1 বাই টাইম আমরা বলতে পারি, বাট t-1 হয়ে যাবে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন। এবার আসি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, ইজিলি তোমরা করতে পারবে 1 বাই তাহলে টাইম স্কোয়ার বা t-2 হয়ে যাবে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। তাহলে মনে রাখতে পারবো ডাইমেনশনলেস t-1 t-2। তো এতদূর অবধি বুঝতে পেরেছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন। এবার আসি অ্যাঙ্গুলার ফোর্স সম্পর্কে। অ্যাঙ্গুলার ফোর্সকে আমরা কি বলছি? টর্ক। ওকে, এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে টর্ক বেসিক্যালি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টকেই কিন্তু বোঝায়, ফোর্স ইনটু দূরত্ব বোঝায়। মানে বলের প্রয়োগ বিন্দু, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, যদি রোটেশনাল মোশন হয় তাহলে বলের প্রয়োগ বিন্দু থেকে ওই অ্যাক্সিসটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটা হচ্ছে এই ডি। ওকে, বলের পরিমাপ ইনটু ডিস্টেন্স, যাই হোক সেগুলো ডিটেলে আলোচনা পরে হবে। জাস্ট এইভাবে মনে রাখি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে ফোর্সের সাথে কোনো একটা দৈর্ঘ্যের গুণ হচ্ছে এই টর্ক। ওকে, এবার দেখো তো তোমরা একটুখানি রিলেট করতে পারছো কিনা। একটু আগে আমি ওয়ার্কের কথা বলছিলাম, সেটাও ছিল ফোর্স ইনটু দূরত্ব বা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোর্স ইনটু ডিস্টেন্স। তাই দেখো আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে টর্ক এবং ওয়ার্কের, এবং আমরা জানি যে ওয়ার্কের সাথে আবার এনার্জি এরও ডাইমেনশন সেম হয়, তাহলে টর্ক, ওয়ার্ক, এনার্জি এদের কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা দেখতে পাবো সেম। কি হবে সেই ডাইমেনশনাল ফর্মুলা? সিম্পল, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট গুণ করে দাও। ফোর্সের কি হয়? mL t⁻²। আশা করি মুখস্থ হয়ে গেছে। mL t⁻², জাস্ট একটা এল গুণ করে দাও, কি দাঁড়াবে? mL² t⁻² হয়ে যাবে তোমার অ্যাঙ্গুলার ফোর্স বা টর্কের ডাইমেনশন। এই সেম ডাইমেনশন কিন্তু ওয়ার্ক এবং এনার্জিরও কিন্তু রয়েছে। ওকে, যদি বলা হয় ইউনিট কি হবে? সিম্পল, নিউটন, আর এই দূরত্বের ক্ষেত্রে হয় মিটার, তো নিউটন মিটার হয়ে যাবে এটার একক। ওকে, এবার এই মোমেন্ট অফ ইনারশিয়া এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো একটু মনে রাখার বিষয় রয়েছে, এই দুটোকে একটু ভালো করে খেয়াল করো। আপাতত আমি তোমাদেরকে এই ক্ষেত্রে মুখস্থ করে নিতে বলছি। যারা জানো অবভিয়াসলি তাদের জন্য তো মনে রাখা সুবিধা, যারা জানো না তাদের জন্য বলছি আপাতত মনে রেখে দাও। আমি যখন রোটেশনাল মোশন পড়াবো তখন ডিটেলে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, জাস্ট এখানে মনে রাখার মতো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনারশিয়া, যেটাকে আমরা সাধারণত আই দিয়ে চিহ্নিত করি, এটা হয়ে যায় মাস ইনটু রেডিয়াস স্কোয়ার, মানে মাস ইনটু দৈর্ঘ্যের স্কোয়ার। ওকে, মাসের ক্ষেত্রে ডাইমেনশন কি হয়? এম, আর এই রেডিয়াস বা দৈর্ঘ্য বোঝাচ্ছে যেটা, সেটার ক্ষেত্রে হয়ে যাবে এল স্কোয়ার, মানে mL² হয়ে যাবে মোমেন্ট অফ ইনারশিয়ার ডাইমেনশন। ওকে, এবার আসি মোমেন্ট অফ ইনারশিয়ার একক কি হবে। দেখো বুঝতেই পারছো বেসিক্যালি মাসের সাথে দুটো দৈর্ঘ্য, তার মানে বেসিক্যালি মাসের ক্ষেত্রে হয় আমরা জানি কেজি, তো কেজি মিটার স্কোয়ার হয়ে যাবে তোমার মোমেন্ট অফ ইনারশিয়ার একক। ওকে, এবার আসি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওখানে পড়েছিলাম মাস ইনটু ভেলোসিটি, কিন্তু এখানে মাস ইনটু ভেলোসিটি নয়। ওকে, এখানে কি হয়? মোমেন্ট অফ ইনারশিয়ার সাথে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু গুণ হয়। যাই হোক, সেইখানে আমি যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে যেটা মনে রাখবো এই অ্যাঙ্গুলার মোমেন্টামের একক, যেটা বেশি পরীক্ষায় আসে, দ্যাট ইজ জুল পার সেকেন্ড। ওকে, সরি, জুল সেকেন্ড। ওকে, এইটুকু শুধু মনে রাখবো। ডিটেল ডিসকাশন আমি রোটেশনাল মোশনের ক্ষেত্রে করব। ফর্মুলাটা কি হয়? ফর্মুলা হয় তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ফর্মুলা, অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হয়ে যায় আই ইনটু ওমেগা, যেখানে আই হচ্ছে যে মোমেন্ট অফ ইনারশিয়া এবং ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই দুটোকে গুণ করার পর এবং একটু সাজালেই আমরা এই জুল ইনটু সেকেন্ড আমরা ডিরাইভ করতে পারবো। যাই হোক, জাস্ট তোমরা মনে রেখে দাও অ্যাঙ্গুলার মোমেন্টামের একক কি? জুল সেকেন্ড। ওকে, এত দূর অবধি আশা করি বোঝাতে পেরেছি রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে।
চলো এবার অন্য একটি সিস্টেমের কথা বলি। আমরা এবার চলে আসি ডিরেক্টলি বেশ কিছু কোয়ান্টিটি রিলেটেড টু হিট। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হিটের সাথে রিলেটেড বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। চলো একে একে আমি সেগুলো জানবো। যেমন ধরো হিটের ক্ষেত্রে প্রথমেই যেটা বুঝতে পারছি যে হিটের একক কি, হিটের একক কি, ওকে, হিট বা তাপের একক কি, ওকে, হিট বা তাপ এইটা বেসিক্যালি একটা এনার্জিকে ডিনোট করে। তাপ হচ্ছে এক ধরনের শক্তি বা এনার্জি, তাই এনার্জির যা ইউনিট হবে হিটেরও তাই ইউনিট হবে। আমরা একটু আগে এনার্জির একক পড়েছি কি, জুল, ওকে, এবং সিজিএস এর ক্ষেত্রে কি হয়, আর্গ, ওকে, তাহলে হিটেরও তাই হবে। এনার্জির যা ডাইমেনশন হয় হিটেরও তাই ডাইমেনশন হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা হচ্ছে এসআই এবং এটা হচ্ছে সিজিএস, ওকে। এছাড়া এনার্জির, হিট এনার্জির বিশেষত একটা খুব ইম্পর্টেন্ট একক রয়েছে যেটা হচ্ছে ক্যালোরি। দিস ইজ প্র্যাকটিক্যাল ইউনিট, ওকে, ব্যবহারিক একক, ব্যবহারিক একক। ম্যাক্সিমাম পারপাসে আমরা এই ক্যালোরি ইউনিটটা ব্যবহার করে থাকি। হিটের এই ক্যালোরি ইউনিটটা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এটা গেল হিটের কথা। এবার আসি টেম্পারেচার বা উষ্ণতার কথা, ওকে। উষ্ণতা, উষ্ণতার একক একটু আগে বলেছি এসআইতে হচ্ছে কেলভিন। এছাড়াও আরো রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, র্যাঙ্কিন, এই ধরনের বিভিন্ন রয়েছে যেগুলো বেসিক্যালি ব্যবহারিক একক বা প্র্যাকটিক্যাল ইউনিট। কোনো সিজিএস ইউনিট কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে আমরা পাবো না, ওকে। এরপরে যেটা জানবো তার নাম হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি মানে কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তু কত সময় গরম হচ্ছে সেই জিনিসটা এই হিট ক্যাপাসিটি দিয়ে বোঝানো হয়। ডিটেলে যাচ্ছি না, ডিটেল আমরা জানবো হিট এবং থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, ওকে। হিট ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এককটা হয় সেটা মনে রাখতে হবে জুল পার কেলভিন। ভেরি ইম্পর্টেন্ট, জুল পার কেলভিন মানে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে যত জুল তোমার এনার্জি দরকার, এইভাবে সংজ্ঞায়িত করা হয় এই হিট ক্যাপাসিটিকে, ঠিক আছে। তারপরে ধরো তোমার হিট ক্যাপাসিটির আবার অনেক ধরনের রয়েছে, যেরকম ধরে নাও মোলার হিট ক্যাপাসিটি, এগুলো রয়েছে। এগুলো পরীক্ষায় আসে না, হিট ক্যাপাসিটি কিন্তু পরীক্ষায় আসে, ওকে। এর সাথে রিলেটেড রয়েছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি এই দুটো কিন্তু আলাদা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওকে। এটা হচ্ছিল কি জুল কেলভিন, জুল পার কেলভিন। এটার জাস্ট একটা নিচে মাস কিন্তু গুণ হয়ে যাবে, বা এটার ইউনিট যেটা হবে সেটা হচ্ছে জুল পার কেজি কেলভিন, ওকে, জুল পার কেজি কেলভিন। বোঝাতে পেরেছি? বেশ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট বা জলসম। কি বলা হচ্ছে জলসম ব্যাপারটা দিয়ে? খুব সিম্পল জিনিস, যে জলের একটা সার্টেন অ্যামাউন্টের যতটা তোমার হিট ক্যাপাসিটি রয়েছে, ওকে, অন্য একটি পদার্থের যদি ওই সেম অ্যামাউন্ট অফ হিট ক্যাপাসিটি থাকে তাহলে ওই পরিমাণ জলটাকে আমরা বলছি কি ওই পদার্থের জলসম। বোঝা গেল? তাহলে ওই যে পরিমাণের কথা বলা হচ্ছে, জলসম বেসিক্যালি একটা জলের পরিমাপকে বোঝাচ্ছে বা জলের ভরকে বোঝাচ্ছে, ওকে। তাহলে জলসম বেসিক্যালি ভরের এককের সাথে জলসমের একক এবং ভরের একক কিন্তু সেম, তাই আমরা ডাইমেনশন বলতে পারি ক্যাপিটাল এম এবং একক বলতে পারি কি গ্রাম অর কেজি, ওকে, গ্রাম অর কেজি। বুঝতে পারলাম? তো এটা গেল ওয়াটার ইকুইভ্যালেন্ট। বেশ। হিটের সাথে রিলেটেড আরো একটা কোয়ান্টিটি ইম্পর্টেন্ট খুব, তার নাম হচ্ছে হিউমিডিটি, ওকে। হিউমিডিটি, এই হিউমিডিটি দু ধরনের হতে পারে। এক হতে পারে অ্যাবসোলিউট, এক হতে পারে রিলেটিভ। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে, ওকে। এই দুটোকে কিন্তু মনে রাখতে হবে। আমরা ডিটেলে তাপের চ্যাপ্টারে আলোচনা করব, কোনো চিন্তা নেই। হিউমিডিটির ক্ষেত্রে অ্যাবসোলিউট এবং রিলেটিভ একটুখানি যদি মনে করার চেষ্টা করি যে একটা আয়তনের মধ্যে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, ওকে, তাহলে একটা আয়তনের মধ্যে কত পরিমাণ, তাই আমরা এর যে একক সেটা হয়ে যাবে কি গ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে যে আয়তন কত পরিমাণ, একটা আয়তনের মধ্যে মানে একক আয়তনে কত পরিমাণ জলীয় বাষ্প মজুদ রয়েছে, ওকে। রিলেটিভ হিউমিডিটি, যেখানে এই রিলেটিভ টার্মটা তোমরা পাবে সেটাকে তোমরা বলবে যে ইউনিট লেস, ডাইমেনশন লেস। এই রিলেটিভ কথাটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তাই রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তার ডাইমেনশন নেই,
তাহলে এর ক্ষেত্রে ডাইমেনশন ইজিলি আমরা বের করতে পারি। দেখো তো, ভরের ডাইমেনশন ডিভাইডেড বাই লেন্থের ডাইমেনশন, মানে এম এল মাইনাস 3 হয়ে যাবে হিউমিডিটির ডাইমেনশন। কিন্তু রিলেটিভ যে হিউমিডিটি সেটা হচ্ছে ডাইমেনশনলেস এবং নো ইউনিট অ্যান্ড নো ইউনিট, কোনো ইউনিট কিন্তু নেই। বোঝাতে পেরেছি? তো এটা গেল টেম্পারেচারের সাথে রিলেটেড বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলোর আমরা ইউনিট এবং কিছু ক্ষেত্রে ডাইমেনশন জানলাম। যেগুলোর আমি ইউনিট বললাম সেগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইউনিট জানলেই। যেগুলো ডাইমেনশন বলেছি সেগুলোকে একটু মাথায় রাখতে হবে। সবের ডাইমেনশন জেনে লাভ নেই, কারণ সব পরীক্ষায় কিন্তু দেয় না। ওকে, এরপর চলে আসি ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেটেড টু প্রপার্টিজ অফ সলিড। ওকে, প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড লিকুইড এর সাথে রিলেটেড বেশ কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, সলিড অ্যান্ড লিকুইড। আচ্ছা, একটা জিনিস ভালো করে বলে দিই, আমরা এই যে এতগুলো জিনিস বলছি ডিরাইভড কোয়ান্টিটি, এই সমস্ত ব্যাপার আমরা ডিটেলে কিন্তু পরে আলোচনা হবে, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে কিন্তু এগুলো ঢুকে রয়েছে। আমি জাস্ট এগুলোকে একটা জায়গায় করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো এবং পরের দিকে যখন চ্যাপ্টারগুলো পড়ে নেবে তার সাথে রিলেট করে কিন্তু তোমরা পড়েও নিতে পারো। দরকার হলে এখনো পড়ে নিতে পারো, কারণ আমি স্পেসিফিক্যালি সেই জায়গাগুলোই বলেছি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ওকে, তো প্রপার্টিজ অফ সলিড লিকুইড থেকে যে টার্মগুলো জানতে হবে, নাম্বার 1 হচ্ছে যে স্ট্রেস, নাম্বার 2 হচ্ছে স্ট্রেন, নাম্বার 3 হচ্ছে ইয়ং মডিউলাস, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইয়ং মডিউলাস, এইগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমে আসি স্ট্রেস। স্ট্রেস কি বোঝায়? যে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। অনেকটা তোমরা ভাবতে পারো প্রেসারের সাথে ইকুয়াল, কিন্তু এই স্ট্রেসটা বেসিক্যালি প্রেসারের মতো হলেও ম্যাটারটার ডেফিনেশনটা একটু আলাদা। কিরকম বলা হচ্ছে যে কোনো একটা বস্তুকে ধরো আমি টেনে বাড়ানোর চেষ্টা করেছি, তার ফলে কি হচ্ছে, বস্তুর ভেতরে কি হচ্ছে, একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়েছে। একক ক্ষেত্রফলে যতটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে ভেতরে, সেটাকে আমরা নাম দিয়েছি কি, স্ট্রেস। যাই হোক, ডিটেলে ডিসকাশন করছি না, আমরা এইটা একটা পুরো চ্যাপ্টার পড়াবো প্রপার্টিজ অফ সলিড আলাদা করে, সেখানে ডিসকাশন করব। স্ট্রেস তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এটা বেসিক্যালি প্রেসারের সাথেই কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। ইউনিট বেসিক্যালি কি হয়ে যাচ্ছে, নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, ফোর্সের ক্ষেত্রে নিউটন, এরিয়ার ক্ষেত্রে মিটার স্কোয়ার। এবারে আসি স্ট্রেন। স্ট্রেন বেসিক্যালি কি বোঝায়, যে কোনো একটা বস্তুকে আমি টেনে বাড়ালাম, তার দৈর্ঘ্যে পরিবর্তন হলো। তাহলে আগে যতটা পরিবর্তন হলো, পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আগের দৈর্ঘ্য, এটাকে বলি আমরা কি, স্ট্রেন। মানে কতটা কনফিগারেশনে চেঞ্জ হয়েছে, রিলেটিভলি কতটা কনফিগারেশন চেঞ্জ হয়েছে। দেখো, এই স্ট্রেন কথাটা অনেক জায়গাতেই পাই, যেরকম শুধু দৈর্ঘ্য নয়, ধরো পরিবর্তিত ক্ষেত্রফল ডিভাইডেড বাই আগের ক্ষেত্রফল, এটাকেও কিন্তু আমরা স্ট্রেন বলতে পারি। পরিবর্তিত আয়তন ডিভাইডেড বাই আয়তন, এটাকেও কিন্তু আমরা স্ট্রেন বলতে পারি। যাই হোক না কেন, তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে চেঞ্জড কনফিগারেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল কনফিগারেশন, তাই তো গো, ইনিশিয়াল কনফিগারেশন, এটা বেসিক্যালি স্ট্রেন বোঝাচ্ছে। তো ওপরেও বেসিক্যালি কোন একটা কনফিগারেশন হতে পারে, সেটা লেন্থ হতে পারে, সেটা এরিয়া হতে পারে, সেটা ভলিউম বা অন্য কিছু, অ্যাঙ্গেলও হতে পারে। নিচেও যেটা রয়েছে সেটাও একটা কনফিগারেশন হতে পারে, সেটা লেন্থ অথবা ভলিউম অথবা তোমার এরিয়া অথবা অন্য কিছু। যাই হোক না কেন, দুটো সেম কোয়ান্টিটি ওপরে আর নিচে কিন্তু রয়েছে। তাই স্ট্রেনের ক্ষেত্রে আমরা যেটা বলবো, স্ট্রেন হচ্ছে যে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কি বলবো, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, এবার আসি ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি বেসিক্যালি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। এবার তোমরা ভাবো, স্ট্রেনের তো কোনো একক নেই, একক নেই মানে কিন্তু 0 ধরবো না, 1 ধরবো। তাহলে বেসিক্যালি স্ট্রেস ডিভাইডেড বাই, যদি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন হয়, স্ট্রেনের তো কোনো ইউনিট নেই,
ডাইমেনশন নেই, তাই এটাকে 1 ধরবো। তার মানে ইয়ং মডিউলাস আর স্ট্রেস এই দুটোর ডাইমেনশন সেম হবে, কারণ এর তো কোনো ইউনিট নেই। তাহলে যা স্ট্রেসের ইউনিট হবে ইয়ং মডিউলাসেরও তাই ইউনিট হবে, যা স্ট্রেসের ডাইমেনশন হবে ইয়ং মডিউলাসেরও তাই ডাইমেনশন হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আমরা যেটা শিখলাম যে ইয়ং মডিউলাস এবং স্ট্রেস এদের ইউনিট এবং ডাইমেনশন সেম। ইভেন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়, 2-3টে টার্ম আছে যেগুলো আমরা ডিটেইলে আলোচনা করব প্রপার্টিজ অফ সলিড চ্যাপ্টারে, যেরকম ধরো শিয়ার স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেস, এই ধরনের প্রশ্ন দেয়। ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, ওকে, মডিউলাস অফ রিজিডিটি, এরা বেসিক্যালি মডিউলাসকে চিহ্নিত করছে। কি কি টার্ম বললাম? মডিউলাস অফ রিজিডিটি, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, সবার কিন্তু ইউনিট ডাইমেনশন এইটাই হবে, সবারই কিন্তু ইউনিট ডাইমেনশন স্ট্রেসের ইউনিট ডাইমেনশনের সাথে ইকুয়াল হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? তো যা যা করলাম এগুলো বেসিক্যালি প্রপার্টিজ অফ সলিডের সাথে রিলেটেড। এবার ভেরি ইম্পর্টেন্ট, প্রপার্টিজ অফ লিকুইডের সাথে রিলেটেড ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর ডাইমেনশন আমরা জানবো। ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই ভালো করে কিন্তু জিনিসটা বুঝতে হবে। প্রপার্টিজ অফ ফ্লুইড বা প্রপার্টিজ অফ লিকুইড। ওকে, ফ্লুইড বলতে গেলে আমরা গ্যাসকেও কিন্তু বুঝিয়ে দিই। তো প্রপার্টিজ অফ ফ্লুইডের ক্ষেত্রে প্রথম যেটা পড়বো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রিলেটিভ। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই ডেনসিটি বা ঘনত্ব। ওকে, ডেনসিটি বা ঘনত্ব। লিকুইডের মধ্যে অবভিয়াসলি প্রেসারও আছে, কিন্তু প্রেসার অলরেডি আমরা বলে দিয়েছি, অ্যাটমসফিয়ারিক প্রেসারের কথাও আমি বলে দিয়েছি। আসি ডেনসিটির ক্ষেত্রে। ডেনসিটি বা ঘনত্ব কি বোঝায়? যে কোনো বস্তু কতটা ঘন বা একক আয়তনে কতটা ভর রয়েছে, তাই তো? আমরা ডেনসিটি বা ঘনত্বকে কি বলি? যে মাস বাই ভলিউম, এটা হচ্ছে আমার ডেনসিটি। মাসের একক কি হয়? কেজি, আর ভলিউমের একক কি হয়? মিটার কিউব, তাই তো? কেজি মিটার কিউব। তোমরা যদি ডাইমেনশনের কথা ভাবো, বেসিক্যালি মাসের ক্ষেত্রে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এল কিউব, তাই L-3 আমরা করতে পারি। এটা হচ্ছে ডেনসিটির ডাইমেনশন এবং একক। ওকে, এবার ডেনসিটি ছাড়াও আরো বেশ কিছু রয়েছে লিকুইডের ক্ষেত্রে, দে আর ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আসি রিলেটিভ ডেনসিটি। ওকে, আরো একটা রয়েছে এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এই দুটো বেসিক্যালি একই জিনিসের কথা বলছে, রিলেটিভ ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি একই কথা। ওকে, কি বোঝায়? যে কোনো একটা, মানে এটা বেসিক্যালি দুটো ঘনত্বের অনুপাত বোঝায়, একটা রেশিও বোঝায়। ওকে, সেজন্য নাম দেওয়া হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক। ওকে, আপেক্ষিক কথাটা যেখানেই আসে, রিলেটিভ কথাটা যেখানেই আসে, আমি একটু আগেই বললাম, সেটা কি হয়ে যায়? ডাইমেনশনলেস, ইউনিটলেস। তাই এটার কোনো ইউনিট নেই, কোনো ডাইমেনশন নেই, এই রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব বলে থাকি আমরা এটাকে। ওকে, তাহলে নো ইউনিট, নো ডাইমেনশন। ক্লিয়ার? বেশ, চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দুটো কোয়ান্টিটি পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়ান্টিটি। ভালো করে বুঝতে হবে এবং এটাকে একটুখানি একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, পরীক্ষায় প্রশ্ন দেয়। কে কে ওই দুজন? নাম্বার 1 হচ্ছে যে সারফেস টেনশন, লিকুইডের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, সারফেস টেনশন। এন্ড নাম্বার 2 হচ্ছে ভিসকোসিটি। ওকে, এই দুটোর সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আসি তোমার সারফেস টেনশনে। হ্যাঁ, সারফেস টেনশন যেটা বোঝায় বেসিক্যালি ইউনিট লেংথে ফোর্স। এতক্ষণ ধরে পড়ছিলাম প্রেসার হচ্ছে যে ইউনিট এরিয়াতে ফোর্স, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এটা আবার একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, একক দৈর্ঘ্যে বল, এটাকে বেসিক্যালি সারফেস টেনশন বলা হচ্ছে। তাহলে ইউনিট তোমরা বুঝতেই পারছো, ইউনিট কি হয়ে যাবে? নিউটন ফোর্সের ক্ষেত্রে, এবং লেংথের ক্ষেত্রে হচ্ছে মিটার, নিউটন পার মিটার হয়ে যাবে এটার ইউনিট। আচ্ছা, তোমরা ডাইমেনশন নিশ্চয়ই বলতে পারবে, দেখো তো এটা হয়ে যায় ml(t⁻²) ডিভাইডেড বাই l, এবং তোমরা রিলেট করতে পারছো এটা হয়ে যাবে m(t⁻²) কিন্তু হয়ে যাবে এটার ডাইমেনশন। ক্লিয়ার? এটা গেল সারফেস টেনশন। এবার আসি ভিসকোসিটি, ভেরি ইম্পর্টেন্ট, সান্দ্রতা।
ঠিক আছে, তবে এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি যেটাকে সাধারণত আমরা ইটা দিয়ে চিহ্নিত করে থাকি। ওকে, এর একক সম্পর্কে আমরা কিন্তু জানবো। এর একক যেটা হয় মনে রাখতে হবে, এর একক যেটা হয় সেটা হচ্ছে যে পয়েজ। কি হয়ে থাকে? পয়েজ। যদি একটুখানি ভেঙে লেখার চেষ্টা করি, এটা বেসিক্যালি হয়ে যায় নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। কি হয়ে যাচ্ছে? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ক্লিয়ার করতে পেরেছি? তো এইটা কিন্তু ভিসকোসিটির ক্ষেত্রে মনে রাখতে হবে, এবং ভিসকোসিটির যে ডাইমেনশন সেটাও মনে রাখতে হবে, ml মাইনাস ওয়ান, না সরি ml মাইনাস ওয়ান এটা নয়। আমি যদি একটুখানি করে নিই তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউটন। নিউটন মানে হচ্ছে ml t টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে টাইম ডিভাইডেড বাই m স্কোয়ার, তাই তো? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তার মানে l স্কোয়ার। ওকে, তো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে নিচে একটা l চলে আসবে, আমি দেখতে পাচ্ছি m l মাইনাস ওয়ান, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ m l মাইনাস ওয়ান t মাইনাস ওয়ান, m বাই l t বা m l মাইনাস ওয়ান t মাইনাস ওয়ান কিন্তু তোমার ভিসকোসিটির ডাইমেনশন। তো এই দুটো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দেয়। ওকে, আচ্ছা বেশ। আর যেগুলো পড়ে রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট, বাকি যেগুলো পড়ে রয়েছে অনেকগুলোই বলে দিলাম, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। বাকি যেগুলো পড়ে রয়েছে তাদের মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন রিলেটেড টু রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা জানবো হাফ লাইফের কথা। কার কথা? হাফ লাইফের কথা। ওকে, কোন সময়ে এটা অর্ধেক হয়ে যায়, কোন একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেডিও অ্যাক্টিভ কোয়ান্টিটি কোন সময় অর্ধেক হয়ে যায়। আমরা ডিটেইলে আলোচনা করব রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে, নিউক্লিয়ার ফিজিক্সে। তবে এইখানে শুধুমাত্র মনে রাখার চেষ্টা করি হাফ লাইফ কি বোঝাচ্ছে, যে কোন সময় অর্ধেক হয়ে যায়, তার মানে বেসিক্যালি সময়কে ডিনোট করছে। আর যদি সময়কে ডিনোট করে থাকে তাহলে ইউনিট হবে কি? সেকেন্ড। এবং ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হয়ে যাবে ক্যাপিটাল টি। এটা গেল হাফ লাইফ। আরেকটা প্রশ্ন বারবার ডব্লিউবিসিএস এ এসেছে, সেটা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এসআই তে মনে রাখতে হবে, এসআই তে রেডিও অ্যাক্টিভিটির যেটা ইউনিট দ্যাট ইজ বেকারেল। ওকে, কি? বেকারেল, ভেরি ইম্পর্টেন্ট। এসআই পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট হচ্ছে বেকারেল। তবে রেডিও অ্যাক্টিভিটির আরো দুটো ইউনিট রয়েছে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে 20 কিসের একক, অ্যান্সার হবে রেডিও অ্যাক্টিভিটি। আরেকটা ইউনিট রয়েছে রেডিও অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কি? রাদারফোর্ড, ভেরি ইম্পর্টেন্ট। রাদারফোর্ড হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটির একক। ক্লিয়ার করতে পেরেছি? তো এইগুলো আশা করি মনে থাকবে। আর লাস্ট আমি আরো একজনের কথা বলবো, সেটা হচ্ছে যে সাউন্ড। ওকে, সাউন্ডের ক্ষেত্রে যে ইউনিটটার কথা তোমাদেরকে মনে রাখতে হবে দ্যাট ইজ ডেসিবেল। ওকে, ডেসিবেল এইটা হচ্ছে বেসিক্যালি সাউন্ড ইন্টেন্সিটির একক। সাউন্ড ইন্টেন্সিটি বা শব্দের তীব্রতার একক, সাউন্ড ইন্টেন্সিটির একক হচ্ছে ডেসিবেল। আমরা অনেক সময় বলি নয়েস, মানে সাউন্ডের যে নয়েস সেটাও পরিমাপ করে থাকি এই ডেসিবেল এককেই। ঠিক আছে, তো এইগুলো গেল মোটামুটি ডিরাইভড কোয়ান্টিটি গুলোর আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো এগুলোর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো জানলাম। আরেকটা পার্ট এখানে রয়ে গেছে, সেটা এবার আসছে আমি ডিরাইভড কোয়ান্টিটি জানবো আমরা, যেগুলো রিলেটেড টু ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয়, সেই জন্য ওই জায়গাটাকে আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে চাইছি। তো চলো এবার দেখবো আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন ডিরাইভড কোয়ান্টিটি যেগুলো রিলেটেড টু ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। দেখো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেটি লেখা রয়েছে, পুরো এই যে এটা রয়েছে, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু পেতেই পারো। ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে এখানে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসেছে। আমি এক এক করে বলে দিচ্ছি তোমরা কিভাবে জিনিসটাকে পড়বে, ঠিক আছে, এবং কিভাবে মনে রাখবে, ভালো করে বুঝে নাও। আমরা ইলেকট্রিসিটির সাথে রিলেটেড এই দিকের কোয়ান্টিটি যেগুলো রেখেছি, এগুলো প্রত্যেকটাই ইলেকট্রিসিটির সাথে রিলেটেড। কি কি রয়েছে? প্রথমে আসি ইলেকট্রিসিটির সাথে রিলেটেড ভোল্টেজ, যার ইউনিট হচ্ছে ভোল্ট, আমরা সবাই জানি। তারপরে রয়েছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, যার ইউনিট হচ্ছে কি? অ্যাম্পিয়ার। ওকে, আমরা রেজিস্ট্যান্স বা রোধের কথা জানি, যার ইউনিট হচ্ছে ওহম। ওহমের এটা সাইন, অথবা অনেক জায়গায় OHM এইভাবেও লেখা হয়ে থাকে। ওকে,
আচ্ছা, কন্ডাক্টেন্স বা এটাকে বলি আমরা মানে রেজিস্ট্যান্সের ঠিক উল্টো, বোঝা গেল? রেজিস্ট্যান্স মানে কারেন্টের পথে কতটা বাধা দেয়, কন্ডাক্টেন্স কারেন্টকে কতটা সহজে পাস করাতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ডাক্টেন্স। যাই হোক, রেজিস্ট্যান্সের ঠিক উল্টো হচ্ছে কন্ডাক্টেন্স। তাই দেখো সাইনটার ক্ষেত্রেও আমরা যে ইউনিটের সাইন সেখানেও দেখো উল্টে গেছে। এটাকে বলা হয় মো, MHO বলা হয়। দেখো OHM এর বদলে তখন বলা হয় MHO, মো। অথবা আরেকটা রয়েছে সিমেন্স, কি রয়েছে? সিমেন্স, ভালো করে মনে রাখতে হবে। ক্যাপাসিটেন্স বা ধারকত্ব খুব ইম্পর্টেন্ট, যার ইউনিট হচ্ছে ফ্যারাড, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে চিহ্নিত করে থাকি। ইন্ডাকটেন্স, যার ইউনিট হচ্ছে হেনরি, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চার্জ বা আধান, যার ইউনিট কুলম্ব, আমরা সবাই জানি। একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, কুলম্ব কিন্তু কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, মৌলিক রাশি কিন্তু চার্জ নয়। এই তড়িতের সাথে রিলেটেড একটাই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট। এটা একমাত্র ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর কোনোটা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। ওকে, চার্জ কিন্তু কুলম্ব একক হলেও ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, চার্জকে আমরা কারেন্টের আকারে রিপ্রেজেন্ট করতে পারি। যাই হোক, ইলেকট্রিক পাওয়ার, দেখো আমি আগেই বলেছিলাম পাওয়ার যেখানেই দেখতে পাবো ইউনিট হবে কি? ওয়াট, তাই না? ইলেকট্রিক পাওয়ার ইউনিট কি? ওয়াট। ওকে, তো এইগুলো গেল ইলেকট্রিসিটির সাথে রিলেটেড। এবার এইখানে যেটা রয়েছে এই দুটো খুব ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টরা খুব গুলিয়ে ফেলে, তাই এটাকে আমি আলাদা জায়গায় ভালো করে নথিবদ্ধ করেছি। দেখো, প্রথম হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, মানে কোনো একটা চার্জের চারিদিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ওকে, তো সেই ইলেকট্রিক ফিল্ডের একক অথবা ফিল্ড ইন্টেন্সিটির একক অথবা ফিল্ড স্ট্রেংথ। দেখো, এই তিনটেই বেসিক্যালি একই জিনিসকে বোঝায়, এই তিনটেই বেসিক্যালি একই কথাকে ডিনোট করে, এই তিনটের মানে একই এবং তিনটের ইউনিটও সেম, দ্যাট ইজ ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব। বোঝা গেল? ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব, মনে থাকবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হয়েছে। এবার এইখানে আরো দুটো কোয়ান্টিটি রয়েছে যেটাও খুব ইম্পর্টেন্ট। একজনের নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, বোঝা গেল? আরেকজনের নাম হচ্ছে কি? ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ওকে, এবার দেখো, যেখানে ডেনসিটি কথাটা থাকবে সেটা বেসিক্যালি বোঝাচ্ছে মানে যে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, এরপরে আমরা দেখতে পাবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। যেখানেই এটা থাকবে সেখানে বুঝে নিতে হবে যে ডিভাইডেড বাই এরিয়ার কথা বলা হচ্ছে, বা একক ক্ষেত্রফলে ইলেকট্রিক ফ্লাক্স অথবা একক ক্ষেত্রফলে ম্যাগনেটিক ফ্লাক্স, এইগুলো বেসিক্যালি ফ্লাক্স ডেনসিটি বোঝানো হয়। আমরা কারেন্ট ডেনসিটিও পেতে পারি এখানে, চলো আমি লিখেই দিচ্ছি কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি এটাও বেসিক্যালি কি বোঝায়? কারেন্ট পার ইউনিট এরিয়া, বুঝতেই পারছো, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার এটার ইউনিট হবে। যাই হোক, ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিটে আসি। মনে রাখবে ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ভোল্ট মিটার অথবা নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা প্রথম। ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বেসিক্যালি এইটার সাথে মানে এই তিনটের সাথে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট কিন্তু সেম হয়ে যায়, ভোল্ট পার মিটারই হবে এবং নিউটন পার কুলম্বই কিন্তু হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তোমরা যদি ইলেকট্রিক ফ্লাক্সকে যদি এম স্কোয়ার দিয়ে ভাগ করো, মানে এরিয়া দিয়ে ভাগ করো, এম স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে তুমি ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি পেয়ে যাবে। আবার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যদি মনে থাকে, মানে তোমাদের দেখো এই তিনটে মনে রাখতে পারলেই তোমরা এটা মনে রাখতে পারবে, এটার সাথে জাস্ট এম স্কোয়ার গুণ করে দাও, তুমি ইলেকট্রিক ফ্লাক্স পেয়ে যাবে। এটার সাথে জাস্ট তোমার এরিয়া বা লেন্থের স্কোয়ার গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি ইলেকট্রিক ফ্লাক্স পেয়ে যাবে। ওকে, এবার আসি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। এখানেও আমরা পাবো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এই তিনটে বেসিক্যালি একই জিনিসকে ডিনোট করছে। ওকে, ইউনিট কি হয়? ভেরি মাচ ইম্পর্টেন্ট এর ইউনিটটা, অ্যাম্পিয়ার পার মিটার। মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইউনিট হচ্ছে কি? অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, এসআইতে এই অ্যাম্পিয়ার পার মিটারটাকে আরো একটা ইউনিটে বলা হয় টেসলা। তাহলে দেখো, এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হয় টেসলা বলবো, নয় অ্যাম্পিয়ার পার মিটার বলবো। সিজিএস পদ্ধতিতে এটা হয় গস, GAUSS। এই ম্যাগনেটিক ফিল্ড এর রিলেটেড এই ইউনিট গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেয়।
বোঝা গেল? এটা গেল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা স্ট্রেংথের ক্ষেত্রে, টেসলা এবং গস অথবা অ্যাম্পিয়ার পার মিটার। তোমরা বুঝতেই পারছো এটার সাথে সেম হবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি দেখো সেম, অ্যাম্পিয়ার পার মিটার, এসআই তে টেসলা অথবা অ্যাম্পিয়ার পার মিটার এবং সিজিএস এ গস। ওকে, আর রয়েছে মাঝখানে ম্যাগনেটিক ফ্লাক্স, ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এসেছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স আমি একটু আগে কি বলছিলাম, যে তুমি যদি ইলেকট্রিক ফ্লাক্স পেতে চাও তাহলে এইগুলো অথবা এইগুলো আর এটার সেম, এটার সাথে জাস্ট এম স্কোয়ার গুণ করে দাও। একই রকম এইগুলো আর এইটা, এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেম। ওকে, কি অ্যাম্পিয়ার পার মিটার অথবা টেসলা অথবা গস, এর সাথে জাস্ট তুমি মিটার স্কোয়ার গুণ করে দাও। তার মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারের সাথে, অ্যাম্পিয়ার পার মিটারের সাথে যদি তুমি মিটার স্কোয়ার গুণ করে দাও কি আসে, অ্যাম্পিয়ার মিটার আসে। ওকে, তাহলে অ্যাম্পিয়ার মিটার বেসিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয়ে যাবে। এটা কি আমরা বলে থাকি ওয়েবার, ওকে, এসআই তে, এবং সিজিএস এ বলে থাকি ম্যাক্সওয়েল। ভেরি ইম্পর্টেন্ট, সিজিএস পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল এবং এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। তো আশা করি এই পুরো যে ছকটা আমি এখানে এঁকেছি এইটা তোমাদের মাথায় ঢুকেছে, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাই বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো, সেইগুলো যতগুলো ডিরাইভড কোয়ান্টিটি রয়েছে তাদের ইউনিট এবং যেখানে যেখানে ডাইমেনশন দরকার হয়েছে আমি সেইগুলো সমস্তটা তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। ওকে, চলো এরপরে আমরা নেক্সট পার্টের দিকে এগোই। এরপর আমরা দেখে নেব এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এই জিনিসগুলো, যাদের ডাইমেনশন সেম এবং যাদের কোনো ডাইমেনশন নেই, সেইগুলোকে আমি একটা জায়গায় করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো ভালো করে বুঝে নিতে হবে কাদের কাদের সেম ডাইমেনশন। বহুবার প্রশ্ন এসছে পরীক্ষায়, তো মনে রাখবে যে ওয়ার্ক এনার্জি, একটু আগে বলছিলাম ওয়ার্ক এবং এনার্জি এবং তার সাথে টর্কেরও, ঠিক আছে, ডাইমেনশন সেম হয়ে যায়। তো ওয়ার্ক, এনার্জি, টর্ক, এই তিনজনের ডাইমেনশন সেম। প্রেসারের সাথে স্ট্রেস এবং স্ট্রেসের সাথে ইয়ং মডিউলাস, এই তিনজনেরও ডাইমেনশন সেম। ওকে, নেক্সট ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি, এদের সেম ডাইমেনশন এবং সেম ইউনিট কিন্তু রয়েছে। ওকে, ফ্রিকোয়েন্সি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি দুজনেরই, ফ্রিকোয়েন্সির হচ্ছে 1/t বা t⁻⁻1, অ্যাঙ্গুলার ভেলোসিটিরও কিন্তু t⁻⁻1। ওকে, এইটা ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা এসছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই দুজনের কিন্তু ডাইমেনশন সেম, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে লিনিয়ার মোমেন্টাম এবং ইম্পালস, লিনিয়ার মোমেন্টাম বা নর্মাল মোমেন্টামের সাথে ইম্পালসের ডাইমেনশন কিন্তু সেম হয়ে যায়। তো এইগুলো যদি একটুখানি মনে রেখে দাও, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে যেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট চলে আসি সেই ধরনের রাশিগুলো যাদের কোনো ডাইমেনশনই নেই। ওকে, যেরকম ধরে নাও স্ট্রেন, একটু আগে বলছিলাম স্ট্রেস এবং স্ট্রেনের কথা, স্ট্রেসের এককে আছে বাট স্ট্রেনের কোনো একক বা ডাইমেনশন নেই। ওকে, সেই জন্য স্ট্রেসের সাথে ইয়ং মডিউলাসের দেখো একক এবং ডাইমেনশন সেম। ওকে, স্ট্রেন হচ্ছে ডাইমেনশনলেস। আলোর ক্ষেত্রে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স পাই, প্রতিসারঙ্ক, মাধ্যমের প্রতিসারঙ্ক, তারও কোনো ডাইমেনশন নেই। রিলেটিভ ডেনসিটি বা যেটাকে আমরা একটু আগে বলছিলাম স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব, যার কোনো ডাইমেনশন নেই। অ্যাঙ্গেল, আমি বলেছিলাম যে কোনো অ্যাঙ্গেল বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যাই থাকুক না কেন সবটাই বেসিক্যালি একটা অ্যাঙ্গেলকে বোঝায়, অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই, দুটো দৈর্ঘ্যের অনুপাত। এবং রিলেটিভ হিউমিডিটি, ভেরি ইম্পর্টেন্ট, রিলেটিভ হিউমিডিটি একটু আগে আমি তাপের ক্ষেত্রে পড়ছিলাম, রিলেটিভ হিউমিডিটি, তারও কোনো ডাইমেনশন কিন্তু নেই। ক্লিয়ার হয়েছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস স্লাইড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বেশ কিছু ধ্রুবকের নাম জানবো, তাদের মান এবং তাদের ডাইমেনশন বা মাত্রা আমরা দেখব। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটাকে আমরা ছোট হাতের এইচ দিয়ে সাধারণত চিহ্নিত করে থাকি। মান মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন দেয়। একক মনে রাখতে হবে এবং ডাইমেনশন মনে রাখতে হবে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান 1.054 × 10⁻34, ইউনিট হচ্ছে জুল সেকেন্ড এবং মাত্রা হচ্ছে ml² T⁻⁻1, ভেরি মাচ ইম্পর্টেন্ট।
প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের পর পড়বো বোল্টজম্যান কনস্ট্যান্ট, মান মনে রাখতে হবে 1.380 ইন্টু 10 টু দি পাওয়ার -23 এবং ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন। ডাইমেনশন হচ্ছে ml² t টু দি পাওয়ার -2 k টু দি পাওয়ার -1। ওকে, নাও গ্যাস কনস্ট্যান্ট বা এটাকে বলি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করে থাকি। ওকে, এর মান হচ্ছে এই, দেখো এই গ্যাস কনস্ট্যান্টের মান বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম হয়ে থাকে, সেইগুলোতে ডিটেলে যাচ্ছি না। এই মানটা মনে রাখো 8.314, এই এককে সেটা জুল পার কেলভিন ইন্টু মোল। ওকে, জুল পার মোল কেলভিন, আবার জুল পার কেজি কেলভিনও হতে পারে। যাই হোক, গ্যাস কনস্ট্যান্টের যে মাত্রা সেটাও বেসিক্যালি ml² t টু দি পাওয়ার -2 কেলভিন -1 বা k -1। বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং গ্যাস কনস্ট্যান্টের কিন্তু মাত্রা সেম। নাও বোর রেডিয়াস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বোর রেডিয়াস, আমরা পারমাণবিক অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো এই কথাটা আসবে। বোর রেডিয়াস মানে পরমাণুর ব্যাসার্ধ সংক্রান্ত বোরের একটা ধ্রুবক। ওকে, তার মান হচ্ছে 0.0529 মিটার। হ্যাঁ, তো এইটার যে এটা বেসিক্যালি একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, মাত্রা হচ্ছে কি এল। বোঝা গেল মাত্রা কি এল। যাই হোক, আচ্ছা চলো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা এটাকে আমরা জানি যে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, এটাও সার্বজনীন ধ্রুবক। মান কি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ইউনিট কি হবে মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কয়ার, ভেরি ইম্পর্টেন্ট, মিটার কিউব পার কেজি সেকেন্ড স্কয়ার। এবং মাত্রা মনে রাখতে হবে m-1, L3 এবং t-2। ওকে, আচ্ছা এখানে একটা কথা আমরা শুনছি যে ইউনিভার্সাল, আমরা গ্যাস কনস্ট্যান্টের ক্ষেত্রে ইউনিভার্সাল বললাম, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ক্ষেত্রেও ইউনিভার্সাল কথাটা বললাম। ইউনিভার্সাল বা সার্বজনীন বলতে কি বোঝায়? দেখো যে ধ্রুবকগুলো আমরা অনেক জায়গাতেই ধ্রুবক পাই, যেরকম ধরে নাও দেখবে আমরা ওহমের সূত্রে যেমন V প্রপোর্শনাল টু I, ভোল্টেজ কারেন্টের সাথে প্রপোর্শনাল, প্রপোর্শনালিটি তুলতে গিয়ে আমরা একটা ধ্রুবক ইউজ করেছি, সেই ধ্রুবকটা বেসিক্যালি রেডিয়াস, ঠিক আছে, সরি রেজিস্ট্যান্স বা রোধ। কিন্তু ওইখানে যে ধ্রুবকটা আমরা ব্যবহার করছি সেটা চেঞ্জেবল, বিভিন্ন ভ্যালু অফ ভোল্টেজ এবং কারেন্টের জন্য, মানে বিভিন্ন সার্কিটের জন্য আমরা দেখতে পাবো আর বিভিন্ন রকম। ওকে, আর বিভিন্ন রকম, তো আর এর মান বা ওই ধ্রুবকটা বেসিক্যালি বদলাচ্ছে, বিভিন্ন কন্ডিশনে কি হচ্ছে বদলাচ্ছে। যারা বদলায় না বিভিন্ন কন্ডিশনে, যে ধ্রুবকগুলোর মান বদলায় না, তারা হচ্ছে সার্বজনীন। যেরকম ধরো গ্যাস কনস্ট্যান্ট, তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এরা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। ক্লিয়ার করতে পেরেছি? তো এইগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো মনে রাখতে হবে। আমরা এবার যেটা দেখব সেটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল ইউনিট বা ব্যবহারিক একক। বিশেষত লেন্থ এবং মাসের বেশ কিছু একক রয়েছে যেগুলো আমরা খুব পরিমাণে ব্যবহার করি বিভিন্ন রকম পারপাসে। যেরকম ধরে নাও লেন্থের ক্ষেত্রে যদি দেখি, মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার -15 মিটার, মানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য এই এককগুলো 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -9 এবং 10 টু দি পাওয়ার -6। সব থেকে ছোট হচ্ছে এটা, যেটাকে বলা হয় 10 টু দি পাওয়ার -15 মিটার মানে 1 ফার্মি, 10 টু দি পাওয়ার -10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম। ওকে, যেটাকে এই সাইন দিয়ে চিহ্নিত করা হয়। 10 টু দি পাওয়ার 9 মিটার মানে হচ্ছে 1 ন্যানোমিটার, -6 মিটার মানে হচ্ছে মাইক্রোমিটার। ওকে, কি বলা হয় মাইক্রোমিটার। এইগুলো খুব ছোট ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ইউজ করা হয়। যেমন নিউক্লিয়ার দৈর্ঘ্য মাপার জন্য ফার্মি, পারমাণবিক দৈর্ঘ্য মাপার জন্য আমরা অ্যাংস্ট্রম ইউজ করে থাকি, ন্যানোমিটার ইউজ করে থাকি। ওকে, এগুলো গেল দৈর্ঘ্যের ছোট ছোট ইউনিট। ওকে, এগুলো ছোট ছোট ইউনিট। দৈর্ঘ্য মাপার বড় এককগুলোর মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ওকে, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11, যেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বড় দৈর্ঘ্য মাপার একক। ওকে, মানে মহাকাশে আমরা এই দৈর্ঘ্যগুলো ইউজ করে থাকি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা দেখতে পাচ্ছি রয়েছে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলো আমরা জানি, এটা হচ্ছে কি বলা হয় লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, লাইট ইয়ার দৈর্ঘ্যের একক। অনেকে ভুল করে, লাইট ইয়ার কিন্তু সময়ের একক নয়, দৈর্ঘ্যের একক, এত মিটারকে বোঝায়। পারসেক
দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক, যেটা বেসিক্যালি 3.08 ইন্টু 10⁶, ওকে, যেটা বেসিক্যালি 1 পারসেক ইকুয়ালস টু আমরা 3.26 লাইট ইয়ার বলতে পারি। 1 পারসেক বেসিক্যালি 3.26 লাইট ইয়ারের সাথে ইকুয়াল। ওকে, নাও মাস মাপার কিছু প্র্যাকটিক্যাল ইউনিট। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ক্ষুদ্র মাস, মানে একদম পরমাণুর ভর, পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটনের ভর, এই সমস্ত যে এককে সাধারণত রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ AMU, অ্যাটমিক মাস ইউনিট, যার মান কত 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটা বেসিক্যালি প্রোটনের অথবা নিউট্রনের, মানে প্রোটনের ভর নিউটনের ভর প্রায় একই রকম হয়, একটা প্রোটন বা একটা নিউটনের ভরের প্রায় সমান, এটা বোঝা গেল। যাই হোক, এটা গেল ক্ষুদ্র ভর। একটু বড় দিকে এলে আমরা এইটার সাথে অনেকেই পরিচিত, 100 কেজি দ্যাট ইজ কুইন্টাল, 1000 কেজি দ্যাট ইজ মেট্রিক টন, এবং ভর মাপার সব থেকে বড় একক হচ্ছে এইটা, যেটাকে বলা হয় চন্দ্রশেখর লিমিট, ওকে, যেটা মান হচ্ছে 2.8 ইন্টু 10⁻30 কেজি। ওকে, এইটা বেসিক্যালি 1.4 ইন্টু মাস অফ সান, মানে সূর্যের ভরের 1.4 গুণ, মানে বোঝাই যাচ্ছে যে কত বড় একক এটা। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর কাজে লাগবে। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের লাস্ট পার্ট যেটি রয়েছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে, দ্যাট ইজ এরার ইন মেজারমেন্ট। দেখো, কোনো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখনই মেজার করতে যাব, আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব। ওকে, তো সাথে সাথে আরেকটা কথাও তোমাদেরকে জানিয়ে দিই, যে দেখো এই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করব এটা বলছি, তাই পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসে যেখানে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলোর কথা জানা হয়, যেমন হাইগ্রোমিটার কোন পারপাসে ইউজ করা হয়, হাইড্রোমিটার কোন পারপাসে ইউজ করা হয়। ওকে, তো সেইটার জন্য আলাদা একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সেই ম্যাটারটাকে পুরো লিস্ট আউট করে দেবো, যেগুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, তো মেজারমেন্ট যখন করছি অবভিয়াসলি মেজারমেন্টে এরার থাকবে, মানে যেটা ট্রু ভ্যালু আসার কথা তার থেকে কিন্তু একটু বেশি বা একটু কম ভ্যালু কিন্তু আসতে পারে। ওকে, তো এরারের ক্ষেত্রে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। এক হচ্ছে যে কতটা এরার হলো, ওকে, কতটা এরার হলো, যেটাকে আমরা বেসিক্যালি কি বলছি, অ্যাবসোলিউট এরার, মানে ট্রু ভ্যালু মাইনাস প্র্যাকটিক্যাল ভ্যালু। বোঝা গেল? ট্রু ভ্যালু যা এবং আমার প্র্যাকটিক্যাল ভ্যালু, এদের দুজনের মাঝখানে যে ডিফারেন্স, হতে পারে যে প্র্যাকটিক্যাল ভ্যালু বেশি হয়েছে, ট্রু ভ্যালু কম আছে, তো যাই হোক, এদের মাঝখানে যে ডিফারেন্স সেটাকে বলছি আমরা কি, অ্যাবসোলিউট এরার। ওকে, খুব সিম্পল। ধরে নাও কোনো জিনিসের একটা ট্রু ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, তার জায়গায় আমার 4 সেন্টিমিটার এসেছে, মানে আমার এরার হচ্ছে 5 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার, দ্যাট 4 সেন্টিমিটার, দ্যাট ইজ 1 সেন্টিমিটার। ওকে, তো সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাবসোলিউট এরার গেল। এবার হচ্ছে রিলেটিভ এরার। এই যে এরারটা পেলাম, অ্যাবসোলিউট এরারটা পেলাম, এটাকে যদি আমি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দিই, মানে আমার উদাহরণে 5 সেন্টিমিটার অরিজিনাল বা অ্যাকচুয়াল ভ্যালু, 4 সেন্টিমিটার আমি মেজার করেছি, তো আমার এরার এসছে 1 এবং আমার অ্যাকচুয়াল ভ্যালু 5, তাহলে 1/5 যদি করে দিই, যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, রিলেটিভ এরার। ওকে, রিলেটিভ এরার মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাপেক্ষে কতটা এরার। ওকে, এবার এই রিলেটিভ এরার, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে ট্রু ভ্যালু এবং প্র্যাকটিক্যাল ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, এটা হচ্ছে বেসিক্যালি কি, রিলেটিভ এরার। এটা একটা ভগ্নাংশ সাধারণত আমরা পাবো। ওকে, এবার এটার সাথে যদি আমি 100% গুণ করে দিই বা 100 গুণ করে দিই, তাহলে যেটা পাবো দ্যাট ইজ পার্সেন্টেজ রিলেটিভ এরার। কি পাবো? পার্সেন্টেজ রিলেটিভ এরার। তো এটা গেল এরার সংক্রান্ত দুটো বা তিনটে টার্ম। এবার আরো একটা টার্ম তোমাদের কাছে আমি বলে দিই, সেটা কি, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট এরার। লিস্ট কাউন্ট এরার পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দেয়, লিস্ট কাউন্ট এরার। লিস্ট কাউন্ট এরার ব্যাপারটা কি, মানে হচ্ছে যে ক্ষুদ্র দৈর্ঘ্য যখন মেজার করতে যাচ্ছি, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যগুলো মেজার করা বা ক্ষুদ্র কোয়ান্টিটি গুলো মেজার করার ক্ষেত্রে, ক্ষুদ্র পরিমাণ মেজার করার ক্ষেত্রে যে এরারটা আসে,
বোঝা গেল? কোনো একটা ইনস্ট্রুমেন্ট যেটা খুব ছোট্ট মান মেজার করতে পারে না, ওকে, মানে খুব ছোট্ট ডিফারেন্স শো করতে পারে না, সেইটাকে আমরা বলছি কি লিস্ট কাউন্ট, মানে সেই ক্ষুদ্র পরিমাপটাকে বলছি লিস্ট কাউন্ট, এবং সেখানে যে এরার দ্যাট ইজ লিস্ট কাউন্ট এরার। ওকে, বোঝাতে পারলাম? যাই হোক, এবার যে জিনিসটা করব সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ডব্লিউবিসিএস মেন্সে, ভালো করে জেনে নিতে হবে। তিনটে টাইপের এরার হয়, একটা হচ্ছে যে পার্সোনাল, একটা হচ্ছে সিস্টেমেটিক, এবং একটা হচ্ছে র্যান্ডম। ওকে, তিন ধরনের এরার হতে পারে। পার্সোনাল এরার বলতে কি, যখন কোনো মেজারমেন্টে এরার কোনো মানুষের কারণে হচ্ছে, বা যে মেজার করছে তার কারণে হচ্ছে, বা ডিউ টু পার্সন বলতে পারি, বা ডিউ টু হিউম্যান বলতে পারি, সেই এরার গুলোকে আমরা বলছি কি পার্সোনাল এরার। ওকে, যেমন ধরো কোনো ফল্টি প্রসিডিওর ইউজ করছি, মানে যে পদ্ধতি ইউজ করছি সেটাই ভুল মেজার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পার্সোনাল এরার হতে পারে। অথবা ধরো রিডিং নিতে আমি ভুল করছি, ওকে, রিডিং সঠিকভাবে নিচ্ছি না, সেটার ক্ষেত্রে পার্সোনাল এরার হতে পারে। আমার ধরো প্রপার নলেজ নেই, কোন একজন ব্যক্তির প্রপার নলেজ নেই, সে মেজারমেন্ট করছে, সেক্ষেত্রে এই ধরনের পার্সোনাল এরার হতে পারে। প্যারালেক্স এরার, ভেরি ইম্পর্টেন্ট। এই প্যারালেক্স এরার, নিচে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যখন কোন একটা ইনস্ট্রুমেন্ট থেকে ধরো কোন একটা স্কেলে আমি মেজার করছি, আমি যদি একদম স্কেলের সোজাসুজি চোখ রেখে মেজার করি তাহলে অনেকটা অ্যাকিউরেট আসবে, কিন্তু যদি একটুখানি কোনো অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু মেজারমেন্টের মধ্যে একটু এরার থেকে যাবে। এই ধরনের এরারকে আমরা কি বলছি? প্যারালেক্স এরার। এটাও বেসিক্যালি এক ধরনের পার্সোনাল এরার। ওকে, এবার আসি সিস্টেমেটিক এরার এবং র্যান্ডম এরার। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। সিস্টেমেটিক এরার নামটা শুনে বোঝা যাচ্ছে ডিউ টু সিস্টেম, বা সিস্টেমের কারণে যে এরার হয়। ওকে, এবং র্যান্ডম এরার যেটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল কন্ডিশন, মানে আমি যখন মেজারমেন্ট করছি আমার চারিদিকে যে কন্ডিশন, যেমন ধরো টেম্পারেচার, প্রেসার, হঠাৎ করে আর্থকোয়েক হয়ে গেল, ঠিক আছে, বা অন্য কোনো কারণে এফেক্ট করলো, সেই কারণে যে এরার দ্যাট ইজ র্যান্ডম। ওকে, এবার ভেরি ইম্পর্টেন্ট, সিস্টেমেটিক এরার হয় ফল্টি ইনস্ট্রুমেন্টের কারণে, অবভিয়াসলি হতে পারে। এই সিস্টেমেটিক এরারটা হচ্ছে ইউনিডিরেকশনাল, এবং র্যান্ডম এরার হচ্ছে বাই ডিরেকশনাল। ভালো করে বোঝো এই টার্মটার মানে কি। ইউনিডিরেকশনাল মানে আমার যে এরারটা হচ্ছে, ধরে নাও আমি 10 বার মেজার করলাম কোনো একটা জিনিসের অ্যাকচুয়াল মান ধরো 12, আমি প্রত্যেকবার মেজার করছি, কোনোবার ভ্যালু দিচ্ছে 11, কোনোবার ভ্যালু দিচ্ছে 10, কোনোবার ভ্যালু দিচ্ছে 9, মানে প্রত্যেকবারই যে এরারটা হচ্ছে দ্যাট ইজ নেগেটিভ। অথবা কখনো মেজার করছি ভ্যালু দিচ্ছে 13, 14, 15 এরকম ভ্যালু দিচ্ছে, মানে প্রত্যেকটা এরার পজিটিভ। তো এরার যদি শুধুমাত্র নেগেটিভের দিকে হয় অথবা শুধুমাত্র পজিটিভের দিকে হয়, বারবার যখন মেজার করছি তখন এরার যদি শুধুমাত্র নেগেটিভ অথবা শুধুমাত্র পজিটিভের দিকে হয় তাহলে আমরা সেটাকে কি বলছি? ইউনিডিরেকশনাল। সিস্টেমে যদি এরার হয় তাহলে সেটা সবসময় ইউনিডিরেকশনাল এরার হবে, মানে একমুখী এরার হবে। আর যদি র্যান্ডম হয় এরারটা টেম্পারেচার বা প্রেসারের কারণে, তাহলে বাই ডিরেকশনাল হবে, মানে কখনো পজিটিভ এরার দেখা যাবে, কখনো নেগেটিভ এরার কিন্তু দেখা যাবে। ওকে, বোঝাতে পারলাম এই ইউনিডিরেকশনাল এবং বাই ডিরেকশনাল এরার বলতে কি বোঝাচ্ছে? যাই হোক, এবার আসি র্যান্ডম এরারকে আমরা রিমুভ করতে পারি কিভাবে। র্যান্ডম এরারকে আমরা রিমুভ করতে পারি অনেকবার মেজার করে, মানে গোটা 10-15 বার মেজার করে সেই ভ্যালুগুলো নিয়ে যদি আমরা এভারেজ করি তাহলে হয়তো র্যান্ডম এরারটা রিমুভ হয়ে যায়। সিস্টেমেটিক এরারকে কিভাবে আমরা রিমুভ করতে পারি? কিছুই নয়, সিস্টেমে যেটা প্রবলেম আছে সেটাকে রিমুভ করে দিলেই সিস্টেমেটিক এরার কিন্তু রিমুভ হয়ে যাবে। লাস্ট যেটা বলা হয়েছে, দেখো এই টার্মটার কথা ভালো করে দেখে রাখো, দ্যাট ইজ জিরো এরার। জিরো এরার এক ধরনের সিস্টেমেটিক এরার, বা এটা একটা সিস্টেমের এরার। এই জিরো এরার বলতে কি বোঝায় ভালো করে শুনে নাও। আমরা অনেক সময় দেখেছি যে কোনো ওজন যন্ত্র, ধরো দোকানে গেছো, তুমি হয়তো কিছু চাপাওনি ওজন যন্ত্রটাতে, তো যদি না চাপাই তাহলে জিরো থাকার কথা, কিন্তু জিরো থাকার বদলে ও কোনো না কোনো ওজন শো করছে, তার মানে ইনস্ট্রুমেন্টের মধ্যে এরার রয়েছে, জিরো থাকাকালীন কোনো ভ্যালু শো করছে। এই ধরনের এরারকে আমরা বলছি জিরো এরার। তাহলে জিরো এরার এক ধরনের বেসিক্যালি সিস্টেমেটিক এরার। ক্লিয়ার হয়েছে? তো আমরা বিভিন্ন ধরনের এরার গুলো সম্পর্কেও জানলাম।
তো এই ছিল পুরো ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য যা যা জানার দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য সবকিছু আমি তোমাদেরকে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও কিন্তু এই ভিডিওটার অ্যাক্সেস পেতে পারে। এবং এই যে আজকের ভিডিওটা হলো, এই ভিডিওটা থেকে যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে তোমরা যে কোনো এক্সামে, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, গভর্নমেন্ট সরকারি চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।